কিশোরী সেন বেশ কিছুদিন তারানাথের বাসার দিকে যায়নি। সেই যে স্বপ্নচারণের কাহিনী শুনে বিদায় নিয়েছিল, তারপরে শ্রাবণের দিনগুলো এক এক করে কেটে গেল। আরও 2-3 বার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সপ্তাহান্তে বর্ষণমুখর সন্ধ্যা, যা হলো যুক্তি বুদ্ধি ও দিনের আলোর চেতনায় যাদের ধরা যায় না, সেই সব রহস্যের কাহিনী শোনার আদর্শ মুহূর্ত। দুজনে মিলে তারানাথের কাছে যাব মনে করে এক শনিবার বিকেলে ভিজতে ভিজতে তার মেসে গিয়ে শুনলাম সে গেছে থিয়েটার দেখতে। বেশ অবাক হলাম। নাট্যমোদী বলে খ্যাতি নেই কিশোরীর। বিশেষ করে ছুটির দিনের বৃষ্টি ভেজা সন্ধে আমাদের চিরাচরিত গন্তব্য বাদ দিয়ে এ আবার কি নাটকে পোনা। ঝাড়া 2 ঘন্টা বৃষ্টি চলল। আমি আটকে পড়ে কিশোরীর সহবাসিন্দাদের সঙ্গে অকশন ব্রিজ খেলে ও চা সিগারেট ধ্বংস করে সময়টা কাটিয়ে দিলাম। যখন উঠে আসছি তখনও সে ফেরেনি। সন্ধেটা যেন বাজে খরচ হয়ে গেল। ক্রমে আরও 2 সপ্তাহ চলে গেল। কিশোরীর দেখা নেই। এক শনিবার বর্ষা শেষের ঝিরঝিরে বৃষ্টি মাথায় করে গেলাম তারানাথের বাসায়। মনে মনে আশা সেই ম্যাজিকটা হবে। গিয়ে দেখব কিশোরীও আধো অন্ধকারে সদর দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ভিজছে, অথবা আগেই পৌঁছে গিয়ে বৈঠকখানার পরিচিত কোণটায় দেওয়ালে পিঠ দিয়ে বসে পড়েছে। আমাকে দেখেই বলে উঠবে, কি হে, এত দেরি হলো যে? কিন্তু না, সে আসেনি। কিছুক্ষণ তারানাথের সঙ্গে এটা সেটা বকবক করে উঠে পড়লাম। না, এবার তাহলে উঠি, বাড়ি যেতে দেরি হয়ে যাবে এরপর। আসলে 3 চাকা গাড়ির প্রতিটা চাকা যেমন অপরিহার্য, আমাদের আড্ডাও তাই। একটা খুলে গেলেই কাত হয়ে পড়ে, চলতে পারে না। ভালো গল্পের জন্য শুধু ওস্তাদ কথক নয়, সমজদার শ্রোতাও দরকার। তারপরে এক সময় বর্ষা বিদায় নিল। আমাকেও যেতে হলো কলকাতার বাইরে আপিসের কাজে। সেন্ট্রাল প্রভিন্সের বস্তার অরণ্যের ধারে কোম্পানির নতুন কারখানা বসবে। তার ব্যবস্থা করতে গিয়ে প্রায় মাস দেড়েক সময় লেগে গেল। আদিবাসী অধ্যুষিত জঙ্গলি পাহাড়ি এলাকা। স্থান মাহাত্ম্যের জন্য পাসাং মারার ঘটনাটা 2-1 বার মনে পড়েনি তা নয়, কিন্তু কাজের চাপে এবং পুরো বনবাস পর্বে প্রাকৃতিক বা লৌকিকের বাইরে কিছুই না ঘটার ফলে তারানাথের কথা চিন্তা করার খুব অবকাশ হয়নি। অচেনা ভূপ্রকৃতির সৌন্দর্যে কিছুদিন সম্মোহিত হয়েছিলাম। তারপরে একসময় দেশের জন্য মন খারাপ হতে লাগলো। পৃথিবী ওখানে বিরাট, গম্ভীর, ধ্যানমগ্ন, কিন্তু নদীনালা, খালবিল, শস্য শ্যামলা বাংলার নরম কোলের থেকে দূরে আমার প্রাণ ক্রমশ শুকিয়ে উঠল। কলকাতার ধুলো ধোঁয়া ভিড়ও মনে হতে লাগলো যেন ওর চেয়ে ঢের ভালো। মোটা দানার ডোংরা চালের ভাত, মন্ডুয়ার রুটি, অড়হর ডাল আর বনমোরগের ঝোল যদিও অতি সুস্বাদু, তবু খেতে খেতে যখন আর মুখে রুচ্ছে না, তখন একদিন ফেরার সময় হলো। কলকাতায় যখন ফিরলাম তখন দুর্গাপুজো, কালী পুজো হয়ে গেছে। বাতাসে হিমের ছোঁয়া রীতিমতো টের পাওয়া যাচ্ছে। বাড়ি এসে 2 দিন বিশ্রাম নিয়ে এক শনিবার বিকেলে বেরিয়ে পড়লাম পুরনো আড্ডাগুলোতে আবার নাম লেখাতে। এদিক ওদিক ঘুরে ঘণ্টাখানেক পরে পৌঁছলাম কিশোরীর মেসে। ঘরে ঢুকে দেখি সে একা বসে আছে মনমরা হয়ে। বেলা শেষের আলোয় গোমড়া মুখ করে কি একটা পত্রিকার পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে যেন একটু চনমনে হয়ে কিশোরী উঠে বসল। কি হে, তোমার ব্যাপারটা কি বলো তো? দেখা পাওয়ার জন্য এত সাধনা করতে হলো যে স্বয়ং শিব ঠাকুর এসে 2 বার ঘুরে গেলেন। আমি তাকে বললুম, আগে অপরাধ নেবেন না, আপনাকে নয় কিশোরীকে পাওয়ার চেষ্টা করছি। বেচারি মুখ চুন করে 2 বার ফিরে গেলেন। একটু শুকনো হেসে কিশোরী কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তুমিও তো শুনলাম দেহাতের দিকে কোথায় গেছিলে, কি করতে? বসো, চা করি। সে তুমি খেলে খাও, আমি খেয়ে এলাম এই মাত্র। আচ্ছা কিশোরী, কি হয়েছে তোমার বলো তো? তারানাথের কাছে গেছিলে নাকি এর মধ্যে? কিশোরী উঠতে গিয়েও বসে পড়ল। দেখলাম তার চোখ মুখ থমথমে, যেন কি একটা কষ্ট চেপে রয়েছে। আবার বললাম, এই ঝেড়ে কাশো তো ভায়া, আমাদের কি আজকের সম্পর্ক? তারানাথের সঙ্গেও তো আজ কত বছর ধরে। হঠাৎ কিশোরী যেন একটু ফুঁপিয়ে উঠে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। আমি তো অবাক। একটা ধেড়ে লোক, কোথাও কিচ্ছু নেই, সন্ধেবেলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
তার উপর কিশোরীর মতো বাচালো ফক্কর ছেলে। বললাম, আরে হলোটা কি? তোমার কি পেটে ব্যথা করছে, নাকি যে বুড়ি পিসিমা ছোটবেলায় মারা গেছিলেন তার জন্য মন খারাপ করছে? কি হে, জিভ কামড়ে ফেলেছ নাকি? আরে দূর তোর, এ আবার কি ঝামেলা হলো রে বাবা। মুখ থেকে হাত না সরিয়েই কিশোরী কি যেন একটা বলল, ঠিক বুঝতে পারলাম না। আহ, এই তুমি ঠিক করে বলো তো, কি হয়েছে বলবে তো? আমি রাম ছাগল। মাথাটা ঠিক কাজ করলো না। বাংলাতেই বলছে, কিন্তু অর্থ কিছু হলো কি? বললাম, হ্যাঁ। কেন, ভুলে গেছো সেই যে চাবির ব্যাপারটা? শুধু জিজ্ঞেস করেছিলাম চাবিটা কিসের, বললো কি না আমি আমি রাম ছাগল তোমাদের প্রতি আকৃষ্ট হবে না তো কার প্রতি হবে? যাও যাও যাও, বাড়ি গিয়ে বিজ্ঞানের বই পড়ো গে যাও। ও হরি, সেই ভণ্ড তারানাথের গল্প। পৈতৃক চাবিটা কিসের তা ওর কেজো মাথায় ঢোকেনি। তার জন্য তারানাথ ওকে একটু কটাক্ষ করেছিল, তেমন কিছু নয়। কিন্তু কোন কথা কখন কার মনে দাগা দেয় কে বলতে পারে। হঠাৎ টের পেলাম আমার পেটের ভেতর থেকে কি একটা পদার্থ নড়াচড়া করতে করতে উপর দিকে ওঠার চেষ্টা করছে। চেপে নামানোর চেষ্টা করলাম প্রাণপণ, ছিপি এঁটে দাবিয়ে রাখতে চাইলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। এক ধাক্কায় গলা বেয়ে ছিটকে উঠে বেরিয়ে এসে ঘরময় ছড়িয়ে পড়ল। অট্টহাসি থামিয়ে হাঁপাতে হাঁপাতে দেখলাম কিশোরী ব্যথিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন বলতে চায়, একটু ব্রুটে। আরে দূর, এত বছর পর এইটুকু কথাতে। জানোই তো সব দিন তারানাথের মেজাজ একরকম থাকে না। গুরুজনের বকা আসলে স্নেহের প্রকাশ। আরে এসব কথা কি তোমাকে নতুন করে শেখাতে হবে? তাছাড়া শুধু তোমাকে তো বলেননি, তোমাদের বলেছিলেন। এই চলো চলো, এই শীতের পড়ন্ত বেলায় মুড়ি ফুলুরির সঙ্গে তারানাথের গল্প খুব জমবে। চলো না, ছেলে মানুষই অভিমান অনেক হয়েছে, এখন ওঠো দেখি। আরে এই ঘরে বসে সব কি ছাইপাশ পড়ছো দেখি। পত্রিকার নাম সাপ্তাহিক কণ্ডুতি। প্রথম পাতা জুড়ে শুধু যৌন অপরাধের কাহিনী রসিয়ে রসিয়ে লেখা, কিন্তু নিন্দার ভঙ্গিতে, যাতে ভদ্র মধ্যবিত্ত পাঠক বিনা অপরাধ বোধে উপভোগ করতে পারেন। এ জিনিসের বাজার এখন খুব গরম। তারানাথের কাছে না গিয়ে গিয়ে তোমার এই হাল হয়েছে। ভালো গল্পে এসব ভেজাল মেশাতে হয় না। শোনো, ভাতের হোটেলে পচা মাছ অতিরিক্ত ঝাল মশলা দিয়ে রেঁধে খাইয়ে দেয়, জানো তো? আরে ওঠো দেখি, এখন অন্ধকার হয়ে এলো, সন্ধেটা একটুও নষ্ট করবো না, চলো। বেশি বলতে হলো না, গল্পের অভাবে আরেকবার সাথিলেই খাইব অবস্থা হয়েই ছিল বেচারির। আমি এসে অভিমান ভাঙাতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারানাথের আড্ডা বৃষ্টির দিনে জমে ভালো, এ কথা আর নতুন করে বলার দরকার নেই। কিন্তু যাচ্ছি যে হেমন্তের বিকেলে, ভেবেছিলাম বাস্তবে না হোক শুকিয়ে ওঠা মনের গোড়ায় কল্পনার রসসিঞ্চন অন্তত হবে। অথচ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাড়ি থেকে শেষ দুপুরে যখন বেরিয়েছি, তখনও আকাশে অঘ্রাণ শেষের স্বাভাবিক মিঠে রোদ ছিল। তারপরে কখন যে পশ্চিমী ঝঞ্ঝার বাষ্প এসে কলকাতার মাথার ওপরে শিবের জটার মতো চূড়া বেঁধেছে, সে খেয়াল করিনি। কিশোরীর মেস থেকে বেরিয়ে পথে নামতেই আমার ঘাড়ের কাছে বরফের মতো ঠান্ডা এক ফোঁটা জল এসে পড়ল। কি জল কোথা থেকে পড়লো? চমকে তাকিয়ে দেখি গড়ের মাঠের দিকে আকাশে বজ্রগর্ভ মেঘের পেটের ভেতরে বিদ্যুৎ চমকে চমকে উঠছে, সঙ্গে গুমগুম শব্দ আসন্ন ঋতুবিরুদ্ধ প্লাবনের খবর জানাচ্ছে। কিশোরীও আমি একবার চোখে চোখে তাকালাম এবং দ্রুত পা চালিয়ে চললাম ট্রাম রাস্তার দিকে। গরম ফুলুরি বেগুনি ঠোঙাটা যখন জলচৌকির ওপর নামিয়ে রাখছি, তখন বাইরে রীতিমতো ভারী বর্ষা নেমে গেছে।
তার সঙ্গে যোগ হয়েছে প্রথম শীতের হিমেল হাওয়া। প্রথমেই সিল করা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতের কাছে দিলাম। আমাদের দেখে সে একটুও অবাক হয়নি। এসো, বসো। বলে এমন নির্বিকার ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছাড়তে লাগলো, যেন সকালেই একবার দেখা করে বলে গেছিলাম যে বিকেলে আসছি। আমি তবু মাঝে দু একবার এসেছি, কিন্তু কিশোরী এলো বোধ হয় 4 মাস পরে। সে ব্যাপারেও তারানাথ কোনো মন্তব্য করল না। কিশোরীর যদি কোনো অস্বস্তি থেকে থাকে, তবে তা কাটানোর জন্য কিছুটা হালকা ভঙ্গিতে বললাম, আপনার কি কোনো তুক আছে নাকি মশাই? একদিন পরে যেই একটু সুযোগ হলো, অমনি অঘ্রাণ মাসে আষাঢ়ে পরিবেশ পাকিয়ে তুললেন একেবারে। অমনি কিশোরী পাশ থেকে ফোড়ন কাটল। হ্যাঁ, গল্প যেমন আবহাওয়াও তেমন না হলে চলবে কেন? অবাক হয়ে দেখলাম আমার উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল না। আড্ডাখানায় ঢোকা মাত্র সেই আগের কিশোরী আবার ফিরে এসেছে। অভিমানের লেশ মাত্র আর অবশিষ্ট নেই, বরং গোফের ফাঁকে সেই ফিঁচেল হাসি। তারানাথকে খুঁচিয়ে দিয়ে সেই গল্প আদায় করার চেষ্টা। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমাদের তেচাকা গল্পের গাড়ি আবার খাড়া হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু চলতে শুরু করার অপেক্ষা। অন্যদিন হলে তারানাথ হয়তো কিশোরীর বাক্যবাণের একটা চোখা জবাব দিত, বা দুর্বাসা মুনির ভঙ্গিতে একবার অন্তত কড়া নজরে কিশোরীকে দেখে নিত। কিন্তু অনেক দিনের না বলা গল্পের বাষ্প জমা রয়েছে তার ভেতরেও। বিদেশি তামাকের এক রাশ সুগন্ধি ধোঁয়া ছেড়ে কোনো রকম ভনিতা ছাড়াই সে শুরু করে দিল। এ গপ্পের শুরু যে লোকটাকে দিয়ে, তার গায়ের রং কালো, দড়ি পাকানো, রোদে পোড়া, মাঝারি উচ্চতার চাষাভূষো একজন লোক, মুখে বসন্তের দাগ, খাটো ধুতির নিচে পা দুটো ধুলো মাখা। ভোরবেলা বেরিয়ে 4 বার গাড়ি পাল্টে সন্ধেবেলা এসে পৌঁছেছিল আমার বৈঠকখানায়। পরাণ মাঝির ঘটনাটা দিয়েই শুরু হলো ঠাকুর মশাই। আর তারপর থেকে গায়ে যা চলছে তার ব্যাখ্যান তো আমার সাথে কুলোবে না। আপনি একবার সেখানে না গেলেই নয়। সব শুনবো, আগে বলো খাওয়া দাওয়া কিছু হয়েছে সারাদিন? বাড়ি কোথায়? আর এখানে কোথায় উঠেছো? কি যেন নামটা বললে তোমার? এখানে তার খাঁটি উচ্চারণের একটু নমুনা দিই তোমাদের। আমার কথার উত্তরে সে বলল, আইগা, আমার নাম ভূষণ পুরকায়স্থ, নিবাস অপারভদ্রা নদীর ধারে সুবুদ্দিপুর গ্রাম, জেলা যশোর। ওইদিকে ভারীগঞ্জ শহর মৈনামপুর, নাম শুনেছেন? সেই দিক দিয়া নৌকো, ট্রেন, বাস পাল্টায় পাল্টায় এই সন্ধ্যেবেলা আপনার কাছে আইসে পৌঁছলাম ঠাকুর মশাই। তারপরে ধরেন গিয়ে কলকাতার কিছু চিনি না, একে তাকে জিজ্ঞেস কইরা কইরা ঠিকানা মিলা এইগুলি খুঁজি পাতিও কি কম কষ্ট? খাওয়ার সময় আর পালাম কনে। ভাগ্যিস কিছু চিরামুড়ি বাতাসা সঙ্গে বেঁধে নিয়েছিলাম, সেই আর কলের জল। উঠি নাই কোথাও, এই নে কাউরে চিনি না তো। তা ও নিয়ে আপনি ভাববেন না ঠাকুর মশাই। শিয়ালদা স্টেশনে শুইয়া রাতটা কাটায় দেওয়ানি, আর ভোরের ট্রেনে ফিরে যাওয়ানি। আচ্ছা, ভূত পিরেত শয়তান, তারপরে ধরেন গিয়ে ডাকিনিও পিশাচ, এসব তো আপনারা রোজ দেখতেছেন। ও ব্যাপারে সম্পূর্ণ ভরসা করে আসিছি। আরও একটা কথা আমারে বলেন তো ঠাকুর মশাই, কন্দ কাটার হাইট থেকে বাঁচার তাবিজ কবজ আপনার কাছে আছে কিছু ঠাকুর মশাই? কন্ধ কাটা মানে স্কন্ধ কাটা, অর্থাৎ মুন্ডহীন সব। বলতে যাচ্ছিলাম যে প্রেতজনির সঙ্গে আমার গলাগলি বন্ধুত্ব, ডাকিনী পাড়ার সান্ধ্য আসরে পিশাচদের সঙ্গে আমি রোজ আর কি মেরে থাকি, বিষয়টা তো ঠিক সেরকম নয়। তারপর ভাবলাম, পাড়া গাঁয়ের লোক বড় শহরে এসে কিছুটা থতমত খেয়ে আছে, প্রথমেই বাধা দিলে হয়তো সংকুচিত হয়ে পড়বে। আগে ওর কথাটা শুনেনি। এরকম খদ্দের আগে কখনো পাইনি। বশীকরণ, মামলা জেতা, হারানো গরু ফিরে আসা, বান মারা, এইসব মামুলি চাহিদা নিয়েই লোকজন আসে। ভূত বা পিশাচ অবধি তবু বুঝলাম, কিন্তু বেহেড লাশের উৎপাতটা আগে শুনেছি বলে মনে পড়ল না। বললাম, বিষয়টা খুলে না বললে তো বুঝতে পারবো না, পুরোটা শুনি আগে। কিন্তু আজ তো তোমার যাওয়া হচ্ছে না বাপু, রাতটা থাকো এখানে, সকালে যা হবার হবে।
বাংলার গ্রামের মানুষ আতিথেয়তা দিতে ও পেতে অভ্যস্ত। শহরে কমে আসছে, কিন্তু গাঁ-গঞ্জে এখনো আছে। ভূষণ বিশেষ অবাক হলো না, আপত্তিও করল না। এ ঘরেই একটা শতরঞ্চি বিছিয়ে দেওয়া হলো। বাড়িতে যা ছিল তাই দিয়ে চালে ডালে ফুটিয়ে একটা খিচুড়ি মতো করা হলো, সঙ্গে পুঁই শাকের ঘ্যাঁট চচ্চড়ি। চাষাড়ে লোক যে পরিমাণ খেলো তা দেখবার মতো। যখনকার কথা বলছি তখনও তোমাদের সঙ্গে আলাপ হয়নি। চারি তার মায়ের পেটে। এ বাসায় সবে এসে উঠেছি, কলকাতায় বিশেষ কাউকে চিনিও না। আশা ছিল জীবনে বড় কিছু একটা করব। গুণী মানুষের সান্নিধ্য তো কম পাইনি। মাতু পাগলির দেখা পেয়েছি, মধুসুন্দরী দেবীর প্রসাদ লাভ করেছি, মরার ওপরে বসে বীজ মন্ত্র জপেছি সারা রাত, কাল ভৈরবের কৃপায় মুক্তি পেয়েছি পিশাচের হাতে অবধারিত মৃত্যুর থেকে। কিন্তু তারপরে কি যে হলো! ভেলকি দেখানো নেশায় যা শক্তি পেয়েছিলাম নষ্ট করে ফেললাম। বাড়ির লোকেরা জোর করে বিয়ে দিয়ে দেওয়ার পর থেকে দেবীর দেখাও পাইনি আর কখনো। মহাশক্তি হলে কি হবে, ও বিষয়ে ওরা মানবীর মতোই অভিমানী। মোটের ওপর সাংসারিক বলো আধ্যাত্মিক বলো, সব দিক থেকে জীবনটা যেন একটা তলানিতে এসে ঠেকেছে। তখন পেট চালানোর দায়ে একটা টিনের পাতে আলকাতরা দিয়ে নিজেই লিখে টাঙিয়ে দিয়েছি দরজার বাইরে, তারানাথ, জ্যোতির্বিনোদ ইত্যাদি। বসার বিশেষ জমে ওঠেনি। যে কটা লোক আসে সবই পথ চলতি, ওই সাইনবোর্ড দেখে ঢুকে পড়ে। ঠিকানা কেউ জানেও না যে দূর থেকে কাউকে পাঠাবে। তো খাওয়া দাওয়া হলে পর এসে বসলাম আবার। বললাম, এবার পুরোটা প্রথম থেকে বলো তো। ঠাকুরমশাই, যদি অপরাধ না নেন, একটু তামাক সেবনের উপায় হবে কি? বড্ড খেলাম আপনার কৃপায়, এরপর একটু। ভূষণের বয়স আমার কাছাকাছি হবে, তবু লক্ষ্য করলাম সে আমাকে আপনি আজ্ঞে করে বলছে আর আমি তাকে বলছি তুমি। এর কারণ আমি শিক্ষিত শহুরে ভদ্রলোক, ব্রাহ্মণ, এবং সে গ্রাম্য কায়স্থ চাষী। দুই নেশাখোর মুখোমুখি বসে কিছুক্ষণ গুড়গুড় শব্দে হুঁকো টানার পরে সে তার কাহিনী শুরু করলো। মাঝে প্রশ্ন করলে হয়তো খেই হারিয়ে কোনো জরুরি কথা ভুলে যাবে, তাই তাকে এক টানা বলতে দিলাম। মাস দুয়েক আগে আমাদের সুবুদ্ধিপুর গাঁয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটল ঠাকুরমশাই। মনে করলে এখন আমার হাত পা কাঁপে। আর সেই থেকে যা শুরু হয়েছে সে আর কি বলবো। আমাদের গায়ের পরাণ মাঝি চোখে ভালো দেখে না, বিশেষ করে রাত কানা। অনেকদিন এই কাজ করছে, তাই অসুবিধা হয় না। তারও একটা ইতিহাস আছে। প্রায় বছর 15 আগে পরাণের বাড়িতে রাতের বেলা চোর ঢুকেছিল। গায়েরই কেউ হবে। খুটখাট আওয়াজে জেগে গিয়ে পরাণ আলো জ্বালতে গেছে। অমনি তার কপালে এমন ডান্ডার বাড়ি মেরেছে যে সেইখানে ঘুরে পড়ে অচৈতন্য হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন আলো ফোটেনি, ঘুরঘুরটি অন্ধকার। কিন্তু কারা যেন তারা ধরে তুলেছে। নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, বাইরে পাখির ডাকও শোনা যাচ্ছে, ঠিক যেন সকালবেলা শব্দ চারিদিকে। অর্থাৎ সে অন্ধ হয়ে গেছে। কবিরাজের কাছে আমরা নিয়ে গেছিলাম, তেনারে যেমন বলেছিল তেমনি বললাম। এ থেকে আমাদের ধারণা হইল নিশ্চয়ই চেনা কোনো লোক। পরাণ বিয়ে করেনি, একা থাকে। খরচা তেমন কিছু ছিল না। 3 দশক মাঝিগিরি করে অল্প কিছু পয়সা জমিয়েছিল। এ কথা চোর জানতো, সেই নিতেই ঢুকেছিল। তারপরে যখন দেখলো আলো জেলে দেখলে চিনে ফেলবে, তখন মেরে অজ্ঞান করে ফেলে রেখে পালিয়ে যায়। নইলে সাধারণ চোর পালিয়ে যাবে, লাঠি চালাবে না। পরাণ বদমেজাজি রকচটা ধরনের লোক, ধরতে পারলে একটা হাতাহাতি মারামারি নিশ্চয়ই বেঁধে দিত।
তারপর পরাণের চোখ ঠিক হলো? আইগা কিছুদিন কবিরাজের জড়িবুটি খেয়ে পরাণের আবার একটু একটু করে দৃষ্টি ফিরল, কিন্তু পুরোপুরি ফিরল না। রাতে তো একেবারেই অন্ধ, আর দিনের বেলা ওই ঝাপসা দেখতো। তবু পেট তো চালাতে হবে, যা জমানো ছিল চুরি হয়ে গেছে। অন্য কাজ কিছু জানা নেই, তাই সেই মাঝিগিরি শুরু করলো আবার। প্রথম প্রথম অসুবিধা হতো, লোকেও তার নৌকোয় উঠতে তেমন ভরসা পেত না। পাশের গায়ে গিয়ে নদী পেরোতো। কি নাম নদীর? অপার ভদ্রা। এমনি সময় জল বেশি থাকে না। আশ্বিন কার্তিক মাসে তার ধারে ধারে কাশফুলের জঙ্গল গজিয়ে ওঠে। কি বলবো ঠাকুরমশাই, তখন তার শোভা যা হয়, মনে হয় কাজকর্ম ছেড়ে সারাদিন বসে বসে আকাশ দেখি। কিন্তু আষাঢ় মাস থেকে অন্য চেহারা। বৃষ্টিতে নদী ফুলে 4-5 গুণ হয়ে যায়। ঘন বর্ষায় তার স্রোত দেখলে ভয় লাগে আমাদের। জলে পড়লে বড় বড় পালোয়ান ভেসে যায়। পার ভেঙে পড়ে গরু ছাগল মরছে আকসার। কিন্তু বাণিজ্য তো তার জন্য বন্ধে থাকতে পারে না, কি আপনি বলেন? ওপারে রসুলপুরে বুধবারে শনিবারে বড় হাট বসে। এদিকে লোকেরা ভোরবেলা আনাজপাতি, হাঁস মুরগি, গরু ছাগল নিয়ে নদী পেরিয়ে যায়, বিক্রির টাকা নিয়ে সন্ধে ফেরে। তা 1-2 করে আবার লোক হতে লাগলো ওই পরাণের নৌকোয়। মাঝখানে সই দেওয়া 18 হাতের নৌকো, 10-12টা লোক নিতে পারে। কিছুদিন পর থেকে হাটবারে নৌকোয় আবার ভর্তি লোক হতে লাগলো। পরাণকে দেখলে বোঝা যায় না তার কোনো অসুবিধে আছে। 30 বছরের অভিজ্ঞতা দিয়ে নির্ভুলভাবে দাগ টানে হাল ধরে থাকে। কিন্তু যারা তাকে চেনে তারা বোঝে অসুবিধা বেশ ভালো রকম আছে। কবিরাজ ঠাকুর বলেছিলেন ওর চোখের নাড়ি শুকিয়ে যাবে, একসময় পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তাই হতে শুরু করেছিল। এক সময় সে বোধহয় কিছুক্ষণের জন্য চোখে কিচ্ছু দেখতে পেত না। গাছতলায় জিম মেরে বসে থাকতো। সামনের দিকে চুপচাপ চলে গেলে ঘুরে তাকাতো না। ডাকলে এই আওয়াজ শুনে মাথা ঘোরাতো। যখন আবার একটু একটু করে দেখতে পেত, তখন উঠে বাড়ি চলে যেত। গায়ের বাইরে বাসুরপোতার জঙ্গলে পরাণ যেত মাঝে মাঝে। কিছুদিন যাবৎ এক সাধু বাবা সেখানে পুরনো শিব মন্দির আস্তানা করেছেন। বোধহয় ভেবেছিল কিছু শেকড় বাকড় পাবে, কিন্তু লাভ কিছু হয়নি। যত দিন যাচ্ছিল পরাণের চোখের মণি দুটো ঘোলাটে হয়ে উঠছিল। তার উপরে ইদানিং জুড়ল মাথার ব্যামো। ওই রকম বসে থেকে থেকে বিড়বিড় করে কি যেন বলতো পরাণ। একদিকে সে হাসতো, মানুষ হাসলে দেখতে ভালো লাগে ঠাকুর মশাই, কিন্তু পরাণ রে হাসতে দেখে ভালো লাগতো না। মনে হতো সংসারে কি একটা চালাকি যেন সে ধরে ফেলেছে, আর তার জন্য যে ব্যবস্থা নিতে হবে তাও তার জানা আছে। আমরা তার সঙ্গে আর বেশি কথা বলতাম না। নিজেদের মধ্যে বলতাম ওরে ভূতে পেয়েছে। কথাটা যে ভুল নয় তা বুঝতে পারলাম মাস 1.5 আগে। এক শুক্রবার পরাণ সকাল থেকে সন্ধ্যে অবধি স্থির হয়ে গাছতলায় বসে রইল। ঘনঘোর বর্ষার দিন, উপর শান্ত বৃষ্টি হয়ে চলেছে, তার উপর শোঁ করে হাওয়া দিচ্ছে। নেয়া ঠেকায় না পড়লে পথে ঘাটে কেউ নামছে না। বড় চটকা গাছটার ডালপালা ভেদ করে জল পড়ছে পরাণের গায়ে মাথায়, কিন্তু তার জন্য কোনো হুঁশই নেই। কালী সাধন চাটুর্য মশাই ওই দিক দিয়ে যাচ্ছিলেন সকালবেলা কবিরাজের বাড়ি ওষুধ নিতে। তিনি দেখেছেন পরাণ গাছের নিচে স্থির হয়ে বসে বসে ভিজছে। নেপাল আবার বিকেলবেলা ওই পথ দিয়ে যাচ্ছিল, গয়লাপাড়ায় যদি অবেলায় 2 পোয়া দুধ পাওয়া যায়। তখনও পরাণ একা একা বসে ভিজছে। জ্বর কাশি হয়ে মরবে বেটা, এ কথা মনে মনে ভেবেও কিছু বলেনি। এমনিতেই তার সঙ্গে আমরা কথা কম বলি। তার উপর ঘোলাটে চোখ বেয়ে জল পড়ছে, কিন্তু পরাণ স্থির হয়ে তাকিয়ে রয়েছে। আর ঠোঁটে সেই চালাকি ধরে ফেলা হাসি দেখে কেমন ভয় ভয় করে। পরের দিন হাটবার, সারা রাত বৃষ্টি পড়েছে, সকালে আরো বেড়েছে। হাওয়া যেন আরো জোরে বইছে। কপোতাক্ষ নদের দিক থেকে হুড় করে জলের বান আসছে। নদীর মাঝখানে মাঝখানে ঘূর্ণি তৈরি হয়েছে। এবার থেকে নৌকো ছাড়লে স্রোতের ধাক্কায় ওপারে রসুলপুরের ঘাট ছাড়িয়ে রূপসা নদীর দিকে অনেকটা উজানে এগিয়ে গিয়ে ঠেকবে। সকাল থেকে ধানের বোঝা, পাটের বোঝা, ঝুড়ি ভর্তি আনাজপাতে নিয়ে লোকেরা ঘোড়া নিম গাছের তলায় দঙ্গল তৈরি করেছে। 2 পুরুষ্টু ছাগলের গলায় দড়ি বেঁধে নিয়ে এসেছে 2 যমজ ভাই, হরেরাম বাউরি ও হরে কৃষ্ণ বাউরি।
ওরকম জলের টান, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, নৌকো ছাড়বে কিনা কেউ জানে না। ছাগল দুটো সেসব ভাবছে না, গাছতলায় ঘাস খেয়ে যাচ্ছে। বাউরি ভাইদের তাতে লাভ ছাড়া ক্ষতি নেই। ওজন যত বাড়বে দাম পাবে তত। বেচারিদের জীবের দোষ আছে, উচ্চারণ করতে সময় লাগে, ভয় পেল বা রেগে গেলে আরও জড়িয়ে যায়। দুজনে তর্ক করছে আজ যাওয়া উচিত হবে কি না। পাশে দাঁড়িয়ে শুনতে শুনতে হাত দিয়ে মুখ ডাকতে হলো। ওদের দোষ নেই ঠাকুরমশাই, ভগবান যাকে যেমন বানিয়েছেন। কিন্তু পাপী মন, হাসি পেলে কি করব বলুন? হো হো হুর হো 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 হুর তো উঠবে হেসে বুঝিস ঠিক হলে যেতে পারবো। ওটা ছাগলগুলোকে এইসব চলছে, এমন সময় পরাণ এলো। গাছতলায় আমিও ছিলাম ঠাকুরমশাই। আমি নিজে যাব না, আমার ভাইপো নয়নকে নৌকোয় তুলে দেব। নয়নের বয়স 15 বছর। ওর জন্ম দিতে গিয়ে ওর মায়ের মৃত্যু হয়। তার 2 বছর পর উলা উঠোতে আমার ভাইও দেহ রাখে। সেই থেকে আমাদের কাছেই মানুষ, নিজের ছেলের মতোই বলতে পারেন। তার নয়ন হাটে যাবে পানের বোঝা নিয়ে। আষাঢ় মাসে পানের ভালো দাম পাওয়া যায়। পাতা তুলে আটি বাঁধা হয়ে গেছে, বেচতে না পারলে ক্ষতি আছে। আর নিয়ে যাবে ঝুড়িতে করে 3 কুড়ি হাঁসের ডিম। ওকে দেখেই আমার সেদিন সন্দেহ হয়েছিল ঠাকুরমশাই। ওর চোখ দুটো দেখলাম একেবারে ঘোলাটে হয়ে গেছে। ট্যাকের মধ্যে একটা বাখারি ছুরি গুজে রেখেছে, ওই যেমন দা দিয়ে চেঁচে তৈরি করা হয় আম বা কোনো ফল কাটার জন্য। খুব ধার, অসাবধানে ধরলে আঙুল দুফালা হয়ে যায়। নৌকোয় ওটা দিয়ে কি করবে আমি ভেবে পেলাম না। আগের দিন ও যেরকম পাগলের মতো বসে বসে ভিজছিল, তাতে আমার মনে হয়েছিল ও বোধহয় অবশেষে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। কিন্তু সকালে দেখলাম দিব্যি হাঁটছে। গাছতলার সামনে দিয়ে যাওয়ার সময় পরাণ একটু থেমে কান পেতে কি যেন শুনল, তারপরে নৌকোয় গিয়ে উঠল। এই ওঠার সময় আবার একটু খটকা লাগলো। ঘাটের সঙ্গে ঘেঁষে নৌকো লাগানো আছে, পা ফেললি উঠা যায়, কিন্তু পরাণ তা করলো না। আগে খুব সাবধানে ধীরে ধীরে পা নামিয়ে দাঁড়ালো জলের মধ্যে, তারপর হালটা ধরে নৌকোর গা বেয়ে উঠল। এর কারণটা তখন বুঝিনি, যখন বুঝলাম তখন আর কিছু করার ছিল না ঠাকুরমশাই। ঘোড়া নিমতলায় দাঁড়িয়ে আমরা ভাবছিলাম এই ঝড় বাদলে নৌকো ছাড়বে কিনা। পূব দিক থেকে উথালি পাথালি হাওয়া দিচ্ছে ঝড়ের মতো। জলের টান এমন জোর যে কুটো ফেললে দুটো হয়ে যাবে। বাঁধা অবস্থায় নৌকাটা দুলছে, বারবার ঘাটের গায়ে ধাক্কা দিচ্ছে, ঢনঢন শব্দ হচ্ছে। তার মধ্যে বৃষ্টি চলছে এক টানা। কিন্তু ঠাকুরমশাই, পেটের দায় বড় দায়। পরাণ হাল ধরে দাঁড়ায় আছে। একে একে সবাই নৌকো গিয়ে উঠল। হরেরা ভরে কুটলো, ছাগল দুটোকে কোলে তুলে নিয়ে উঠল। একবার ভাবলাম থাক, নয়নকে নিয়ে বাড়ি ফিরে যাই। পান নষ্ট হয়তো হোক, এই দুর্যোগের দিনে কাজ নেই ছেলেটারে পাঠিয়ে। কিন্তু তারপরে দেখলাম মেঘ চাপা আলোয় পানের পাতাগুলো চকচক করছে, ডিমগুলো সব ঘনঘনে তাজা, গায়ে খড়কুটো লেগে আছে। কোনোটার রং হালকা নীলসে বা সবজেটে। বাকি সবাই নৌকোয় উঠে গেছে। পরাণ কাছি কোঠানোর তোড়জোড় করছে, এক্ষুনি ছাড়বে। নয়নকে বললাম, সাবধানে যেও, নৌকোয় উঠে বসে পারবা। ওপারে ঘাটে লাগার আগে দাঁড়াবা না। যদি ফিরতে না পারো চিন্তার কিছু নাই, রসুলপুরে কেশব ঘোষের বাড়িতে একটা রাত কাটায় কাল ফিরবা। যাও এখন, ওঠোগে। এর পরের ঘটনাগুলো কয়েক মুহূর্তের মধ্যে ঘটে গেল ঠাকুরমশাই। দড়ি খুলে দিতে এক ধাক্কা অনেকটা গভীর জলে চলে গেল নৌকো। যাত্রীরা সব কিনারা আঁকড়ে শক্ত হয়ে বসে থাকার চেষ্টা করছে। নেপালের ছেলে গোপাল পাহাড়ি দাঁড়িয়েছিল, হুমড়ি খেয়ে পড়ে গেল। পরাণ দেখলাম হাল ছেড়ে রেখে মাছ তুলের দিকে যাচ্ছে। তাজ্জব হয়ে গেলাম, এই অবস্থায় কেউ হাল ছাড়ে? একটু বেকায়দা হইলেই নৌকো বানচাল হয়ে যাবে। পারে দাঁড়িয়ে আমার বুক ধরফর করছে, চিৎকার করতে চাইছে কিন্তু গলা শুকিয়ে গেছে, শব্দ বেরোচ্ছে। চোখ পাকিয়ে বোঝার চেষ্টা করছি নৌকোয় কি হচ্ছে। এবার পরাণ মাস্তুলের গায়ে হাত টেনে কি যেন খুঁজছে। কি খুঁজছে? হাত দিয়ে খুঁজতে হচ্ছে কেন? হঠাৎ বুঝতে পারলাম ও কেন আগে জলে নেমে তারপরে নৌকোয় উঠেছিল। পরাণ আগের দিন সম্পূর্ণই অন্ধ হয়ে গেছে ঠাকুরমশাই। সেই অবস্থাতেই এসেছে নৌকো চালাতে।
30 বছরের চেনা পথ দিয়ে হেঁটে আসতে অসুবিধা হয়নি, কিন্তু ঠিক কোথায় পা দিলে নৌকায় পা পড়বে সে তো অভ্যাসই হবে না। কারণ জলের ধাক্কায় নৌকো এদিক সেদিক করছে। উঠতে গিয়ে জলে পড়ে গেলে সবাই বুঝে ফেলবে অন্ধ, ওর খেয়ে খেয়ে উঠবে না। তাই সাবধানে জলে নেমে তারপরে নৌকো ধরে উঠেছে। তাহলে আজ এতগুলো লোকরে ডোবানোই ওর উদ্দেশ্য। এখন হাত দিয়ে খুঁজছে পালের রশি, মাছ তুলের গায়ে গিট দিয়ে বাঁধা দড়িটা বাখারি ছুরি দিয়ে কাটছে, পাল তুলবে। মানেটা কি হলো বুঝতে পারছেন ঠাকুর মশাই? একটু এলোমেলো বাতাস দিলে মাঝিরা পাল গুটিয়ে নেয় যাতে বেসামাল না হয়ে যায়। আর সেদিন জলের টানে ঝড়ের ধাক্কা এমনিতেই হাবুডুবু অবস্থা, তার উপর পড়ান পাল তুলে দিচ্ছে। লোকেরা সব ভয়ে কাঠ হয়ে গেছে। হাল ছেড়ে দেওয়ায় নৌকো পড়েছে মাঝ নদীর ঘূর্ণি পাকে। দেখতে দেখতে পাল উঠে গেল, ঢেকির মতো সামনে পেছনে খেয়া দুলছে। ওখানে কেউ জলে পড়ে গেলে শ্রী ভগবানও এসে বাঁচাতে পারবেন না। ঘূর্ণিতে পড়ে কোথায় তলিয়ে যাবে, গিয়ে ঠেকবে হয়তো একেবারে রূপসার খালে। তখনও একবার ভাবলাম পরাণ পাকা মাঝি কিছু একটা ভেবে হয়তো করছে। সেই ভুল ভাঙতে বেশি সময় লাগলো না ঠাকুর মশাই। কে একজন বোধহয় গোপাল প্রামাণিক হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল হালটা ধরবে, সেটাও নৌকোর গায়ে বাঁধা ছিল দড়ি দিয়ে। পরাণ হাতড়ে হাতড়ে দড়িটা ধরে সেটা ওই বাখারি ছুরি দিয়ে কেটে দিল। তারপরে হালটা খুলে হাতে তুলে নিল। এর মধ্যে যে হালের দিকে এগোচ্ছিল সে গিয়ে পরাণের কবর জড়িয়ে ধরেছে। হালের বাঁশ দিয়ে পরাণ তার মাথায় বসালো এক খা, সে গড়িয়ে পড়ল। তারপরে হালটা মাথার উপরে তুলে ধরে পরাণ সজোরে ছুঁড়ে ফেলে দিল জলের মধ্যে। জলে পড়ে বোবো করে ঘুরতে ঘুরতে সেটা একদিকে ভেসে বেরিয়ে গেল। ভয়ঙ্কর দুর্যোগের গর্ভে হালবিহীন নৌকো, বাঁচার কোনো রাস্তা নেই। যাত্রীরা ব্যাপার দেখে আতঙ্কে চিৎকার করছে, নয়ন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু টাল সামলাতে না পেরে বারবার পড়ে যাচ্ছে। ও ভালো সাঁতার জানে, অন্য সময় হলে এ নদী এপার ওপার করতে পারে, কিন্তু এই বাণের মুখে সাঁতার জানা না জানা সমান। মানুষও যা পিঁপড়েও তাই তোলপার হয়ে ভেসে যাবে। পরাণের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু পাগলামি কারে বলে তখনও জানি না। মাথার ব্যামো হলে দেখেছি আবল তাবল বকে, অকারণে হাসে কাঁদে, অখাদ্য খায়, ধুলো কাদা মেখে ঘুরে বেড়ায়। পরাণকে সেদিন না দেখলে ওইটুকুই জানতাম, সেটা হলেই ভালো ছিল। কারণ তারপর যা দেখলাম তাতে এখন আমার ঘুমোতে ভয় লাগে। মাঝ নদীতে ঘুরপাকি পরে গোল করে ঘুরছে নৌকোটা। একবার এধারে বসা লোকেদের মুখ দেখতে পাচ্ছি, আবার একটু পরে ওধারে বসা মুখগুলি দেখছি। পরাণের দিকে তাকিয়ে সবাই ভয়ে পাথর হয়ে বসে আছে। ওই আসারি পিসারি অবস্থায় পরাণ কি করে দাঁড়ায় আছে তা জানি না ঠাকুর মশাই। হাত দুটো মুখের কাছে নিয়ে কি একটা করছে, তারপর দুহাত নামিয়ে যাত্রীদের দিকে মেলে ধরে কি যেন দেখালো। নয়ন তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, পরাণের হাতের দিকে তাকিয়ে ধূপ করে বসে পড়লো। দাঁড়িয়ে থেকে থেকে অজ্ঞান হয়ে গেলে যেমন মানুষ পড়ে যায়। নৌকা ঘুরে গিয়ে এবার পরাণ আমার মুখোমুখি। আমাদের অপার ভদ্রা নদী বেশি চওড়া নয় ঠাকুর মশাই। আমার বয়স 50 পেরোলে কি হবে, চোখের জ্যোতি দিব্যি আছে। না থাকলেই বোধ করি ভালো হতো। বললে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, দেখলাম পরাণের চোখ দুটো নেই। এক হাতে বাঁকারি ছুরি ধরা, সেটা লাল হয়ে গেছে। অন্য হাতে মুঠো করে কি ধরে আছে তা ভাবতেও চাই না আমি। যাই হোক, সেই পদার্থ পরাণ ছুঁড়ে জলে ফেলে দিল, তারপর চিৎকার করে হেসে উঠল। দেখলাম যন্ত্রণায় তার মুখ বেঁকে গেছে, রক্তে বুক ভেসে যাচ্ছে তার মধ্যে গলা ফাটিয়ে হাসছে পরাণ। ঝড়ের শব্দ ছাপিয়ে চিৎকারটা শোনা যাচ্ছে ঠাকুরমশাই। দু এক লম্বার বেশি নয় ঠাকুরমশাই। ঘুরে দাঁড়িয়ে পরাণ লাফ দিয়ে জলে গিয়ে পড়ল। ছেলেবেলা থেকে মাছের মতো সাঁতার কাটতে পারতো,
কিন্তু ওই বাণীর মুখে কি করবে? আর সে তো মূর্তি ঝাঁপ দিয়েছে। একবার শুধু তার একটা পা দেখতে পেলাম, একটু পরে মনে হলো মাথাটা জেগে উঠল, প্রায় 30-40 হাত উজানে। তারপর আর দেখতে পেলাম না। এরপর কিভাবে ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে নৌকোর একটা মাথা ক্রমে খাড়া হয়ে দাঁড়ালো, কিভাবে লোকগুলো চিৎকার করতে করতে একে অপরের গায়ে দলা পাকিয়ে খসে খসে জলে পড়লো, সে কথা আমি আর বিস্তারিত বলছি না। পাড়ে দাঁড়িয়ে ছটফট করতে করতে দেখা যার আমার কিছু করার ছিল না ঠাকুর মশাই। নৌকোর শেষ ডগাটুকু যখন তলিয়ে গেল তখন বোধ করি মাথা ঘুরে পড়ে গেছিলাম। শেষ যে ছবিটা মনে আছে তা হলো নয়নের পানের বোঝাটা ঘূর্ণিতে পড়ে ঘুরতে ঘুরতে উজানের দিকে চলে যাচ্ছে। আর কিছু মনে নেই। একটু পরে কারা এসে আমায় তুলল। দেখি ওই দুর্যোগের মধ্যেও ঘাট লোকারণ্য হয়ে গেছে। কি করে হলো রে? সবাই তুলে গেছে। হ্যাঁ? রোশো রোশো, একটু জল খাও বাপু। হাঁপিয়ে উঠেছ একেবারে। কথা তোমার শেষ হয়নি বুঝতে পারছি, কিন্তু আগে একটু জিরিয়ে নাও, তারপর আবার শুনছি। হুঁকো দুটো আবার সেজে এনে বসলাম। দা কাটা তামাকের কড়া ধোঁয়া টানতে টানতে কয়েকটা কথা ভেবে নিয়ে বললাম, এতক্ষণ যে ভয়ঙ্কর ব্যাপারটা শোনালে সেটা তো বাপু ঘটে গেছে, তার তো আর কোনো চারা নেই। এবার তার পরের ঘটনাটা বলো তো, এসেছো কি জন্য, আর আমার করণীয় কি? ভূষণ কিছুক্ষণ উত্তর দিল না, শুধু ভুরুক ভুরুক করে হুঁকো টানল। তারপর সেটা পাশে নামিয়ে রেখে বলল, ঠিক ধরেছেন ঠাকুর মশাই, ওইটা প্রথম ঘটনা। তারপর থেকে যা যা হচ্ছে কি করে যে গুছিয়ে বলবো ঠাউর করতে পারতেছি না। গুছিয়ে বলতে হবে না, পরপর বলে যাও, আমি গুছিয়ে নেব। আগে ঠাকুর মশাই, এই ঘটনার পরে গায়ের কি হাল আপনি বুঝে নেন। অতগুলো লোক জলে ভেসে গেছে, ঘরে ঘরে হাহাকার, অসৌস অবস্থা। শ্রাদ্ধ শান্তির জোগাড় করছে সবাই। অপঘাতে মৃত্যু, প্রাচিত্তির আছে, অনেক নিয়মকানুন আছে। নয়নের কাজ আমারই করতে হলো। রোজ রাতে স্বপ্ন দেখি ওকে, আমার পুত্র সন্তান নেই ঠাকুর মশাই। ওই ছিল আমার ছেলে। মনের অবস্থা কিরকম ছিল আপনি বুঝতে পারবেন, আমি আর বলছি না। সব মিটে যাওয়ার পর একদিন একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। 1 মাস আগের কথা। সেদিন দুপুরে ভাত খেয়ে একটু তন্দ্রা মতো এসে গেছিল। ঘুমের ঘরে নয়নরে দেখলাম। সে যেন শাহাবুদ্দিন চৌধুরীর ভুট্টা ক্ষেতের ধারে দাঁড়িয়ে আছে, হাত নেড়ে আমার কি যেন বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না ঠাকুর মশাই। আমি তার দিকে যাচ্ছি, হঠাৎ দেখি সে আর নেই। এই স্বপ্নটা তার আগেও আমি রাতের বেলায় কয়েকবার দেখেছি ঠাকুর মশাই। ঘুম ভেঙে মনটা বড় ভাল লাগছিল, ভাবলাম চণ্ডীতলা থেকে ঘুরে আসি। কিন্তু সেখানে গিয়ে দেখি বেশি কেউ নেই। যারা আছে তারাও যেন ঝুমোচ্ছে, কথাবার্তা তেমন জমে উঠছে না। পরাণের ব্যাপারটা নিয়ে লোকে কেমন একটা বোকা বনে চুপ করে গেছে। সুবুদ্ধিপুরে কোনোদিন কোনো বড় অশান্তি দেখিনি ঠাকুর মশাই। সবার প্রতি সবার বিশ্বাস ছিল, কেউ কারোর কোনো ক্ষতি করবে এরকম আমরা ভাবতাম না। সেই একবার পরাণের বাড়িতে চোর ঢুকেছিল, তারপর আর তেমন বড় কোনো দুর্ঘটনা মনে পড়ে না। কিন্তু নৌকো ডুবির পর থেকে সেরকমটা রইল না ঠাকুর মশাই। কার মনে কি গোপন অভিসন্ধি আছে, কার ঘাড়ে কোন ভূত ভর করেছে, সবাই তাই নিয়ে ভাবছে। সবাই সবার দিকে আড়চোখে তাকাচ্ছে, কেউ বেশি মুখ খুলছে না। এটা দমবন্ধ অবস্থা, বুঝলেন কি না? আনমনে বাড়ি ফিরে যাচ্ছি, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ভাবলাম গাছতলা দিয়ে যাই, বেশি ভেজার আগে পৌঁছে যাব। এই মনে করে একটু অন্য পথ দিয়ে যাচ্ছি। পথের একধারে সারি সারি বাবলা গাছের জঙ্গল, বাঁক ফিরলেই ভুট্টা ক্ষেত, তার পাশ দিয়ে গিয়ে বাঁশতলা পেরিয়ে শ্রীশ ঘোষেদের পুকুর পেরিয়ে আমার বাড়ি। তখন সন্ধে নেমে গেছে, ঝোপে ধারে 2-1 জোনাকি জ্বলতে শুরু করেছে।
যদিও দিনের আলো একটু একটু আসে। ঝিঝি পোকার একটানা ডাকছে। বাবলার জঙ্গল ছাড়িয়ে বাঁক করলাম। শাহাবুদ্দিন চৌধুরীর ভুট্টা ক্ষেতের ধারে কে যেন দাঁড়িয়ে আছে। ঠাকুরমশাই, এক মুহূর্তে যেন সব আমার ভুল হয়ে গেল। জেগে আসি না ঘুমোচ্ছি। ডাক দিলাম, বাবা নয়ন। নয়ন আমার দিকে ঘুরে তাকালো। দেখলাম তার চোখ দুটো পুরো সাদা, মনি নেই। তারপরে সে কেমন দিক দিশা না পেয়ে যেন হাতরে হাতরে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে গেল। নয়ন, নয়ন। আমি দৌড়ে গিয়ে পৌঁছে তাকে আর খুঁজে পেলাম না। ওখানে দাঁড়িয়ে হাঁক দিলাম, আরাবুল, আরাবুল। চিৎকার শুনে শাহাবুদ্দিন আর তার ছেলে আরাবুল লাঠি হাতে ছুটে এলো। আমি বললাম, নয়ন ডোবেনি, শুনছো তোমরা? আমার নয়ন বেঁচে আছে। হ্যাঁ, কোথাও গিয়ে ঠেকেছিল নিশ্চয়ই, পারে উঠে পথ খুঁজে খুঁজে ফিরে এসেছে। এই ক্ষেতের মধ্যে কোথাও আছে, তোমরা একটু দেখো না বাপু। কোন দিকে গেল? হ্যাঁ, নয়ন কোন দিকে গেল? আরে দেখতে পাচ্ছ কিছু? আরে ওই দিক। তিনজনে মিলে 1 ঘন্টা ধরে লাঠি দিয়ে ভুট্টার ক্ষেত তোলপাড় করে ফেললাম। 4টে কেঁচু ছাড়া কিছু বেরোলো না। আমি স্পষ্ট দেখেছি। তোমার চোখের ভুল। ভুল আমি দেখিনি ঠাকুরমশাই। এই আপনারে যেমন দেখছি তেমন জ্যান্ত দেখেছি আমার নয়ন রে। ঠাকুরমশাই, মনে করলে বুকটা ফেটে যায়। কি করলে একটু শান্তি পাবো বলতে পারেন ঠাকুরমশাই? ভূষণের গলা ভারী হয়ে বুঁজে এলো, কিন্তু তার কথা শেষ হয়নি। সে রাতে আর ঘুম হওয়ার সম্ভাবনা ছিল না। আরো 2 ছিলিম তামাক সেজে আনলাম। বললাম, কি যে বলি তোমাকে, পুত্র শোকের সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই ভূষণ। এই আঘাতের উপরে প্রলেপ দিতে পারে শুধু সময়। 2টো ছেঁদো কথা বলে তোমাকে ঠকাবো না। দেহ ধারণ করেছ যখন, সুখ ভোগ করেছ নিশ্চয়ই। এখন শোক পাচ্ছ, সেটাও ভোগ করো। মাঠে নেমে এখন খেলা ছেড়ে পালাবে কোথায়? আমি তোমাকে উপদেশ দেওয়ার অধিকারী নই। সাধক সন্ন্যাসী মানুষেরা সুখে দুঃখে অবিচল থাকতে পারেন, কিন্তু সেটা আমার শোনা কথা। আমিও তোমার মতো কলুর বলদ হয়ে ত্রিকাল চক্রের ঘানি টানছি। শুধু একটা কথা ধরে রেখেছি, ভালো আসুক মন্দ আসুক বুক পেতে নেব। তেতো টক মিষ্টি সব কিছু চেটে পুটে খাবো, একটাও ছাড়বো না। কারণ এসব কিছু নিয়েই জীবন ও জগৎ। এর বেশি কিছু আমি জানি না। তুমিও ওই কথাটাই ধরোগে। মাথা নিচু করে পুরোটা শুনে ভূষণ একটু চুপ করে থাকলো। তারপরে চোখ তুলে কপালে 2 হাত ঠেকিয়ে বলল, সান্ত্বনা পেলাম না ঠাকুরমশাই, তার চেয়ে বড় জিনিস পেলাম, শক্তি। পেন নাম নেবেন? ভোর হতে আর বেশি বাকি নেই ভূষণ। তুমি বলে যাও, আমি সব মনে রাখছি। আগে ঠাকুরমশাই, এর পরের বিষয় আরো অদ্ভুত। একধার থেকে বলে যাই, আপনি যা বোঝার বুঝে নেন। প্রথমে গায়ের অনেকে ভেবেছিল শোকে পাগল হয়ে আমি ভুল দেখেছি, কিন্তু পরের দিনে আরেকটা ব্যাপার হলো। নদীর ধারে সামন্তদের আমবাগান, কি জাতের কেউ বলতে পারে না, ওদের পূর্বপুরুষ কোন দেশ থেকে এনে চারা পুঁতেছিল। বেশ মিষ্টি আম, দেরি করে পাকে, আষাঢ় শ্রাবণ মাসে খাওয়ার মতো হয়। ছোট ছেলেরা মাঠে ডান্ডাগুলি খেলতে আসে, বাগানে কাউরে দেখতে না পেলে আম চুরি করে নিয়ে যায়। পশুপতি সামন্ত বিকেলের দিকে বাগানে টহল দিচ্ছিল, কারণ সেই সময় চুরি হয় বেশি। কিন্তু সেদিন ছেলেরা কেউ আসেনি, বোধহয় অন্য কোথাও খেলতে গেছিল। পশুপতি নদীর ঘাটের দিকে এগিয়ে দেখে কেউ একজন পাড়ে বসে আছে। হেই, কে রে? পশুপতি আওয়াজ দিতেই সে ঘুরে তাকায়। পশুপতি দেখে গোপাল প্রামাণিক।
সর্বাঙ্গ ভিজে চুপ্পুর, মাথার চুলে ছোট মতো চকচকে কি যেন একটা জড়িয়ে আছে। পশুপতি পাথরে দাঁড়িয়ে আছে। গোপাল উঠে ধীরে ধীরে জলের মধ্যে নেমে বুক জল গলা জল হতে হতে একেবারে জলের তলায় চলে গেল। আর উঠল না। কাঁপতে কাঁপতে পশুপতি বাড়ি গিয়ে শুয়ে পড়ে। সেই রাত থেকে ধুম জ্বর। 4 দিন পরে সুস্থ হলো। পশুপতির কথা লোকের মুখে নেপাল প্রামাণিকের কাছেও পৌঁছল। নেপাল তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। আমি সেইখানে উপস্থিত ছিলাম না ঠাকুরমশাই, অন্যের মুখে শোনা কথা। বিবরণ শুনে নেপাল কেঁদে ফেলে বলল, জিজ্ঞেস করো তো ওর চুলে পুঁটি মাছ আটকে ছিল কিনা। স্বপ্নে আমি ওই রকমটাই দেখেছি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ধান চাষ করে খাই, মন্ত্রতন্ত্রের কিছু জানি নে। নৌকো ডুবিতে মৃত লোকেরা মাঝে মাঝে ফিরে আসে স্বপ্নে বা দুঃস্বপ্নে দেখা রূপ ধরে। কেমন করে হয় তা আপনি জ্ঞানী পুরুষ, আপনি বুঝবেন। সে যা হোক, এই অবধি তবু ধরতে পেরেছিলাম ঠাকুর মশাই। কিন্তু তারপর থেকে যা ঘটতে লাগলো তার মাথা মুন্ডু কিছু নাই। গত আষাঢ়ী পূর্ণিমার রাতে চণ্ডীতলা থেকে মহাদেব ঘোষ আর মাধব দত্ত বাড়ি ফিরছিল। ওদের বাড়ি পাশাপাশি। রাস্তা গেছে বড় বড় ধান ক্ষেতের পাশ দিয়ে, কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করে মাঠ ফাঁকা। ওদিকে সব মরিচ বটি আর পটিয়াখালি ধানের ক্ষেত ঠাকুর মশাই। শস্য তখনও পুরো পাকেনি। তাছাড়া যাওয়ার সময় দেখে গেছে মাঠ ভর্তি ধান। ফেরার পথে দেখছে কিছু নেই। শুধু নেই তা না, ইদানিং ছিল বলেও মনে হচ্ছে না। মাঠে জল কাদামাটি নেই, শুধু শুকনো ধুলো। ভাবুন একবার, আষাঢ় মাসের ঘটনা, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আর দেখলো দূরে মাঠের মধ্যে কারা যেন শুয়ে আছে। এই কারা ওখানে শুয়ে আছে? চলো তো দেখি। হ্যাঁ, এই চল 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 চল। মাঠে নেমে দেখতে গেল ব্যাপারটা কি। কাছে গিয়ে দেখে চাঁদের আলোয় সারি সারি শুয়ে আছে না খেতে পেয়ে মরা হাড়সার মানুষের দেহ, প্রায় 20-25টা। আশেপাশে ভাঙা হাড়ি কলসির টুকরো ছড়িয়ে রয়েছে। মাধব ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। কি হলো কাকা? কাকা বেরিয়ে এসো গো, বেরিয়ে এসো, দেখি যাও দেখি যাও, মোরা মোরা। মহাদেব দৌড়ে গিয়ে লোক ডেকে আনে। এসে দেখে কোথায় কি, যেমন ধান তেমন আছে। ক্ষেতের মাঝখানে কিছুটা শস্য ছেত্রে গেছে, সেইখানে মাধব অজ্ঞান হয়ে পড়ে আছে। লাশ টাশ কিছু নেই। কোথায় কি দেখেছেন আপনি? আর এখানে তো কিছুই নেই। এখানেই ছিল, এইখানে আমি নিজের চোখে দেখেছি, এখানেই ছিল। এবার আপনি বলেন ঠাকুর মশাই, কিসের সঙ্গে কি হচ্ছে? কোথায় জলে ডোবা লোকেরা দেখা দিচ্ছে, আর কোথাও ক্ষেতের মধ্যে মরা। তার পরেরটা শুনলে আরো অবাক হবেন ঠাকুর মশাই। যে কারণে বিশেষ করে আপনার কাছে আসা, দিন 15 আগে শুরু হলো। এর মধ্যে লোকে নানা রকম অদ্ভুত দৃশ্য দেখে চলেছে, সে জিনিস থামেনি। গ্রাম শুদ্ধ লোক তো আর একসঙ্গে পাগল হয়ে যায়নি, কিন্তু শুধু দৃশ্যতে থেমে থাকলো না ঠাকুর মশাই। তারপর থেকে যা শুরু হয়েছে। এই অবধি বলে ভূষণ থেমে রইল। কই, কি হলো তোমার? চুপ করে রইলে যে? দেখলাম ভূষণের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। পাশে রাখা কাঁসার ঘটি তুলে নিয়ে ঢক ঢক করে অনেকটা জল খেলো। তারপর মুখ মুছে বলল, দিন 15 আগে একদিন নদীর ধারের মাঠে ডাঙ্গুলি খেলা সেরে ছেলেরা সব তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। জিজ্ঞাসাবাদ করে জানা গেল সন্ধ্যে নামার মুখে মাঠের ধারে স্কন্ধ কাটায় হেঁটে বেড়াচ্ছে। এ তারা সবাই স্পষ্ট দেখেছে। 2-1টা ছেলে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এ কথা জানায়। তখন কেউ তাদের কথায় আমল না দিলেও পরের দিন সকালে নদীর ধারে সত্যিই 2টো লাশ পাওয়া গেল। পাশাপাশি শুয়ে আছে, একটারও মুন্ডু নেই। টাটকা মরা ঠাকুর মশাই। 1 মাস আগে জলে ডোবা পচা গলা নয়, পায়ে কাদামাটি মাখা, যেন হেঁটে এসে শুয়ে পড়েছে। পায়ের ছাপ পাওয়া সম্ভব ছিল না, কারণ রাতে বৃষ্টি হয়েছিল। বাউরিরা এসে শরীরের চিহ্ন দেখে শনাক্ত করল যমজ ভাই হরে রাম ও হরে কৃষ্ণ, হয়েছে যারা নৌকোয় ছাগল তুলেছিল। তারপর থানা পুলিশ হলো।
দেহ নিয়ে পুলিশ চলে গেল যশোর টাউনের লাশ কাটা ঘরে। শ্রাদ্ধ শান্তি আগেই হয়ে গেছিল, কাজেই নতুন করে আর কিছু করা হলো না। আর কি কি হবে বলতে পারেন ঠাকুর মশাই? গ্রাম শুদ্ধ লোক ভয়ে কাঁটা হয়ে আছি। আমি আপনারে আনতে এসেছি, আপনি আমার সঙ্গে চলেন ঠাকুর মশাই। কার অভিশাপ লেগেছে, কি করলে কাটবে একটু দেখেন আপনি। গ্রামের লোক মিলে আমার পাঠালো আপনারে আনতে, আপনি ছাড়া আমাদের গতি নেই। যাবেন ঠাকুর মশাই? দেখছি ভূষণ, তার আগে একটা কথা আমার জানার আছে। আমার কথা কে তোমাদের বলল? ঠিকানাই বা পেলে কোথায়? আমার দেশের বাড়ি লোকেরাও এই ঠিকানা জানে না। যশোরে বসে তুমি কোত্থেকে জানলে বলো তো? কেন, পাগলা ঠাকুর বললেন যে, সেই যে গান করেন যিনি, আপনাকে খুব চেনেন, তিনি তো ঠিকানা দিলেন। বললেন যাও তারানাথ চক্কর থেকে ডেকে আনো, সে সব ঠিক করে দেবে। সেই ভরসাতেই তো এলাম। তা আপনার সঙ্গে নিশ্চয়ই তেনার খুব পরিচয়। ওটা ভালো মানুষ, শুধু একটু খ্যাপাটে, এই যা। কিছু বুঝতে পারলাম না, কিন্তু সে রহস্য পরে ভেদ করা যাবে। বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গান করা পাগলা ঠাকুর তো? হ্যাঁ, খুব চিনি তাকে। আচ্ছা ভূষণ, তুমি এক কাজ করো, তুমি এখন ফিরে যাও, আমি 2 দিন পরে আসছি। সংসারী মানুষ, সব ব্যবস্থা করে রওনা হতে একটু সময় লাগবে। কিভাবে পৌঁছতে হবে ভালো করে বলে যাও। ইস্টার্ন বেঙ্গল রেল কোম্পানির গাড়িতে যশোর স্টেশন অবধি গিয়ে সেখান থেকে মনিরামপুর হয়ে নৌকা পথে অপার ভদ্রা বেয়ে এসে যখন সুবুদ্ধিপুরের ঘাটে নামলাম, তখন সকাল। হাটবার নয়, তাই ঘাটে লোক নেই। অবশ্য পরাণের ঘটনার পরে এই ঘাটে খেয়া পারাপার আবার শুরু হয়েছে কিনা সেটা তো জানা নেই। জায়গাটা একটু অনুভব করতে ঘোড়া নিম গাছের নিচে দাঁড়ালাম। বর্ষাকালে এক একটা দিন মনে হয় যেন শরৎ এসে পড়েছে। তীব্র নীল আকাশে 2-1টা সাদা মেঘ ভেসে আছে। বাতাস মৃদু, যদিও নৈঋত কোণ থেকেই বইছে। জেলেদের একটা ডিঙি নৌকো দাঁড়বে ধীরে ধীরে রূপসার দিকে চলে যাচ্ছে। মাঝি গান গাইছে, তার টুকরো টুকরো অংশ কানে ভেসে আসছে। ওপারে ছবির মতো রসুলপুর গ্রাম। 1.5 মাস আগে এখানে একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে এবং তারপর থেকে নানা রকম বিভীষিকা ব্যাপার ঘটে চলেছে। এটা না জানলে ওখানে দাঁড়িয়ে বোঝার কিন্তু কোনো উপায় ছিল না। আকাশ বড় দয়াবান, বুঝলে হে। পৃথিবীটা যে অন্ধকারে ঝুলে রয়েছে সে কথাটা আমাদের কাছে আড়াল করে রাখে, নইলে সংসার চলত না। পায়ের নিচে জমি আছে, মাথার ওপর নীল আকাশ আছে, তাই তো ভরসা করে চাষি জমিতে লাঙল দিচ্ছে, গান গেয়ে মাঝি দাঁড় বাইছে। তাই তো উঠতে বসতে যদি টের পেতাম অসীম অন্ধকারে ভেসে ভেসে একদিকে চলেছি, তাহলে কি খুচরো পয়সার হিসেব করতে পারতাম? কি সবাই শুনছো তো? গপ্পমীরের ঠেকের আজকের গপ্প তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথের ব্রহ্মাস্ত্র। তবে একটা কথা তোমাদের বলি, এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ঠকবে। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে বাকিটা শোনা যাক। গ্রামে ঢুকে অশ্বত্থ গাছের নিচে একটা ছোট মুদির দোকান।
জিজ্ঞেস করলাম। ভূষণ পুরকায়স্থ কোথায় থাকে? দোকানি বলল, আপনার পরিচয়? আগে কলকাতা থেকে আসছি, নাম তারানাথ চক্রবর্তী। ঠাকুর মশাই, আসেন আসেন আসেন, ও কি সৌভাগ্য। চলেন আপনি নিয়ে যাই কালী চাটুদের বাড়িতে, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। ও কি সৌভাগ্য, আসেন আসেন আসেন। কালী সাধন চট্টোপাধ্যায় সম্পন্ন গৃহস্থ, বড় পরিবার, ততোধিক বড় বাসস্থান। উঠোনে বড় বড় ধানের গোলায় ভর্তি সদ্য কাটা আউশ ধান। গোলার সামনে মাটিতে বসে একটা 4-5 বছর বয়সের মেয়ে খেলা করছে। গাছ কোমর করে শাড়ি পরেছে, ভাবভঙ্গি একেবারে পাকা গিন্নির মতো। আমার দিকে একবার তাকিয়ে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে না হওয়ায় আবার খেলায় মন দিল। সদর দরজা দিয়ে ঢোকার সময় গোয়াল ঘরের সোঁদা গন্ধ ও গরুর ডাক ভেসে এলো একদিক থেকে। এক কথায় মানে পরম শান্তির পরিবেশ। কালী সাধন নিজে বেরিয়ে এসে আমার হাত দুটো ধরে বললেন, ঠাকুরমশাই আপনি এসেছেন, আমরা নিশ্চিন্ত হলাম। এবার আমাদের বিপদ কেটে যাবে, আমি ঠিক বুঝতে পারছি। আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি একটু জলপানের দিকটা দেখি। বড় উঠোন ঘিরে চক্রাকারে বিভিন্ন মাটির ঘর, খড়ের চাল দেওয়া। তার মধ্যে একটাতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে সবে বসেছি, বাড়ির একটি বউ এসে বলল, আসুন বাবা ঠাকুর, একটু জলপান করুন, অনেকটা পথ এইছেন, খেয়ে একটু ঘুমিয়ে নেবেন খন। তুমি কে মা? এবারই ছোট বউ, উনি আমার শ্বশুর ঠাকুর। অর্থাৎ কালী সাধনের পুত্রবধূ। উঠোনে যে মেয়েটিকে দেখলাম, ও আমারই শ্বশুরমশাই কালী ভক্ত, নাতনির নাম রেখেছেন মহামায়া। উঁচু মাটির দালানের ওপরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আয়োজন দেখে চমকে গেলাম। একটা বড় ঝুড়িতে কয়েক দিস্তা লুচি ঠাসা, সেদিক থেকে খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধ আসছে। আলু কুমড়োর তরকারি একটা গামলায় ভর্তি। পাশে আরো কয়েকটা হাঁড়িতে কি রয়েছে তা ক্রমশ প্রকাশ্য। শুধু আমার জন্য নয় অবশ্য, গ্রামের কিছু মানুষ উপস্থিত আছেন, তাদের মধ্যে ভূষণও রয়েছে। আমাকে দেখে ভূষণ এসে প্রণাম করল। ওর মুখে একটা গর্বিত হাসি। বোধহয় সুদূর কলকাতা থেকে এত বড় একজন গুণী মানুষকে ধরে আনতে পেরেছে তাই। পেন্নাম ঠাকুরমশাই, আপনি আমার কথা রেখেছেন, আমরা ধন্য হয়েছি। মনে মনে একটু হাসলাম, আবার শঙ্কিতও হলাম। বেচারীরা জানে না আমি একজন হারানো গরুর মাদুলি বানানো মহাসাধক। রাজা মহারাজা ছেড়ে আপাতত ঠগ জোচ্চোরদের কোষ্ঠী বিচার করে আর টার্ফ ক্লাবের হিরো রেসুড়েদের ফেভারিট বাতলে দিন গুজরান করে থাকি। 3 দিন পরে কি খাবো সেই ভবিষ্যৎবাণী পর্যন্ত করতে পারি না। কি যে ঘটছে এই গ্রামে, কিসের পাল্লায় পড়েছি কিছুই জানি না। বেখাপ্পা বেয়াড়া ধরনের ঘটনাগুলোর কোনো মাথা মুন্ডু বুঝতে পারিনি। শুধু একটা ক্ষীণ ধারণা সবে তৈরি হতে শুরু করেছে। তবু সব জানতা ভাবটা ছাড়লে চলবে না, কারণ ওটাই সবচেয়ে শক্তিশালী তুক। মুরব্বি চালটা বজায় রেখে বসলাম। কেউ কেউ বসেছেন দালানের ওপরে, কেউ কেউ নিচে উঠোনে। কালী সাধন সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। দেখলাম ওপরে যাঁরা বসেছেন সবাই ব্রাহ্মণ। কালী সাধন বললেন, শ্রীশ আপনারে কিছু বলবে, আগে খেয়ে নেন। নিশ্চয়ই শুনবো, কিন্তু করেছেন কি মশাই? সবাই মিলেও কি এত খাওয়া সম্ভব? পারতাম এককালে, কিন্তু সে বয়স গেছে। তাছাড়া শহুরে হয়ে পড়েছি, হাঁটা চলা কমে গেছে, এর সিকি ভাগও এখন খেতে পারি না। ও কথা শুনছি না ঠাকুর মশাই, কত দূর থেকে এসেছেন,
মুখটা একেবারে শুকিয়ে গেছে। এটুক না খেলে যে দুর্বল হয়ে পড়বেন, বাড়ির মেয়েরাও কষ্ট পাবে। আপনি আপনি দয়া করে একটু মুখে দেন। এত আন্তরিক ভঙ্গিতে কালী সাধন কথাগুলো বললেন যে আমার যেন সত্যি মনে হলো হাতে পায়ে যথেষ্ট জোর পাচ্ছি না। অকর্তা পাত পেড়ে বসতেই হলো। তারানাথকে থামিয়ে দিয়ে কিশোরী বলে উঠল, এই শুরু হলো আপনার খাওয়ার বর্ণনা। এই খাওয়া দাওয়ার বাড়াবাড়িতে আপনার ভূত আসতে বড্ড সময় লাগে। তারানাথকে আজ মাথায় বরফ চাপিয়ে বসেছে। একটুও রাগ না করে সে গল্প বলে চলল, যেন কিছু শুনতেই পায়নি। আসলে যে পেয়েছে সেটা একটু পরেই বোঝা গেল। সবার পিড়াপিড়িতে অন্তত 4 গন্ডা লুচি ও 4 হাতা মিষ্টি কুমড়োর তরকারি খেয়ে ফেললাম, সঙ্গে গরম পটল ভাজা কালীবাবুর ক্ষেতের। বাড়ির 2 বউ রান্নাঘরে কড়াই থেকে নামিয়ে আনছে আর পাতে দিচ্ছে। যে লুচিগুলো অনেকক্ষণ ধরে পড়ে আছে সেগুলো সরিয়ে নিয়ে গিয়ে গরম গরম ফুলকো লুচি দিয়ে যাচ্ছে। পটলের গায়ে তখনও বুদবুদ ফুটছে, তাপে জিভ পুড়ে যাচ্ছে, কিন্তু এত সুস্বাদু যে থামতে পারছি না। বউদের মধ্যে একটি সেই ছোটটি, মানে মহামায়ার মা। অন্যজন হয়তো মেজ বা বড় হবেন। আর দুটো খেতেই হবে ঠাকুরমশাই, কোনো কথা শুনবো না। আর পারবো না মা, আর সত্যি আর পারবো না। লুচি পর্ব শেষ হতে না হতে এসে পড়ল বাড়ির গরুর দুধ দিয়ে তৈরি ক্ষীর। তোমরা কলকাতার ছোকরা, সে জিনিসের স্বাদ তোমরা জানবে না। এই যে তোমরা কথায় কথায় বলো খাঁটি গরুর দুধ, কলকাতায় আসার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে, দেশে কি খাঁটি গরু ফুরিয়ে গেল? নইলে তাদের দুধ আর পাওয়া যায় না কেন? যদিও কাউকে কাউকে দেখলে মনে হয় গরু না হলেও খাঁটি বলদের অভাব কিছু নেই, বরং ইদানিং তাদের খুবই বাড়ন্ত দেখা যাচ্ছে। কিশোরী একটু নড়ে চড়ে বসল। কিছু লোক ঠেকেও শেখে না। কেন বাপু শেয়ানা বুড়োকে খোঁচাতে যাওয়া? পড়ে পাওয়া অকাল বর্ষণের সন্ধে চাল ভাজা চিবোতে চিবোতে দিব্যি ভূতের গল্প শুনছিস শোন, তা নয় সঙ্গে ভূতের কিলো না খেলে তোমার চলছে না। ভাবলাম এই চোট সামলাতে কিশোরীর একটু ফুরসত দরকার হতে পারে। তারানাথের সামনে বসে আমরা ধূমপান করি না, গুরুজনের প্রতি সম্ভ্রমবশত। চায়ের শেষ চুমুকটা দিয়ে এনামেল করা কাপটা নামিয়ে রেখে বললাম, আগে বাইরে গিয়ে একটু বৃষ্টির অবস্থাটা দেখে আসি। এই ধরুন 2 মিনিট। বিলক্ষণ বিলক্ষণ, চা খেয়েছ সদ্য, এরপরে একবার বৃষ্টি দেখে নেওয়াটা খুবই জরুরি বলে নিজেও একটা পাসিং শো ধরালো। দেখা গেল আমার চিন্তার কারণ ছিল না। এক রাশ ধোঁয়া ছেড়ে কিশোরী বলল, আচ্ছা, এই খাঁটি গরুর ব্যাপারটা কি বললো একটু বুঝিয়ে বলো তো। গরু বলদের আবার খাঁটি ভেজাল হয় নাকি? সে তো দুধের কথা বলা হচ্ছে, তাই না? আরে ছাড়ো না, গপ্পের গরু গাছে উঠিয়ে দিও না তো, তাহলে ভূত পালাবে। কথাটা আমি অন্যদিকে ঘুরিয়ে বৃষ্টি দেখা শেষ করে আবার গিয়ে বসলাম বৈঠকখানায়। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, সেই খাঁটি গরুর দুধের ক্ষীর, ওর স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। পথে প্রায় অভুক্ত ছিলাম বলা চলে। কতটা খিদে জমেছিল বুঝতে পারিনি, এক ধাক্কায় অনেকটা খাওয়া হয়ে গেল। আমি আর কি খেলাম, খাওয়া দেখতে হয় উপস্থিত অন্যদের, বিশেষ করে উঠোনে যারা বসেছিল। লুচি দিয়ে বউয়েরা কুল কিনারা পাচ্ছেন না, তবু মুখের হাসি দেখলে বোঝা যায় লোক খাইয়ে কতটা তৃপ্তি তাঁদের হচ্ছে। কথা বলতে বলতেই খাওয়া চলছিল। শ্রীশ ঘোষ বলল, ভূষণের কাছে সবই শুনেছেন, কিন্তু ঠাকুরমশাই, তারপরেও আরও কিছু ঘটেছে, সে কথা আপনি জানেন না।
ভূষণ যেদিন ফিরে এলো সেই রাত্রিরে আমি পাশা খেলে ফিরছিলাম এখান থেকে। খেলার চেয়ে কালীবাবুর সঙ্গে কথাই বেশি হচ্ছিল। বিষয় তো এখন একটাই, বুঝতেই পারছেন। তারপর যখন বেরিয়েছি এখান থেকে তখন প্রায় মধ্যরাত। চাঁদের আলোয় পথ চলতে অসুবিধে হচ্ছিল না। পাড়া গাঁয়ের কথা তো আপনি জানেন, কোথাও কেউ জেগেছিল না, সব বাড়িঘর অন্ধকার। আমার ফিরতে দেরি হলে ওই আলো দেখাতে দেউরির কাছে একটা লণ্ঠন রাখা থাকে। দূর থেকে যখন তার আগুনটা প্রথম চোখে পড়েছে ঠিক তখনই একটা শব্দ পেলাম, অনেকটা দূর থেকে আসছে। কিন্তু শুনে আমার আত্মারাম ধরফড়িয়ে উঠল ঠাকুরমশাই। তেঁতুলতলার পেছন দিকে এই গ্রামের বাইরে যে বাছুর পোতার জঙ্গল শুরু হয়েছে, যার মধ্যে পুরনো শিব মন্দির, সেখান থেকে আসছে মনে হলো। কেউ যেন হাসছে। মানুষের হাসি নয় ঠাকুরমশাই, কীরকম আপনাকে একটু বুঝিয়ে বলি। এই ধরুন, কোনো বদ্ধ উন্মাদ শয়তান খুনিকে পুলিশ ধরেছে। 50টা মানুষের গলা কাটার অপরাধে তার ফাঁসির হুকুম হয়েছে। 3 রাত সে ঘুমোয়নি, মুখে ফেনা তুলে আকাশ পাতাল গালাগালি করছে। তার পরের দিন সকালে তাকে তোলা হয়েছে ফাঁসির মঞ্চে। হাত দুটো পিচ মোড়া করে বেঁধে দেওয়া হয়েছে। জল্লাদ মাথায় ঢাকনা পরাতে যাবে এমন সময় একজন এসে তার পেটে খোঁচা দিয়ে বলল, খবরটা পেয়েছো নাকি? যিনি তোমার ফাঁসির হুকুম দিয়েছিলেন সেই জজ সাহেব কাল রাতে পটল তুলেছেন। তখন শয়তানটা যেরকম করে হাসবে ঠিক তেমন। ওই হাসি শুনে আমার গাটা গুলিয়ে উঠল। কিন্তু ওই হাসি আমি এর আগেও শুনেছি ঠাকুরমশাই। এমনিতে তো গ্রাম ছেড়ে বেরোনো খুব একটা হয় না, কিন্তু আজ থেকে প্রায় 30 বছর আগে একবার কলকাতায় গেছিলাম কাকার বাসায়। কাকা তখন জীবিত। ওরা অনেক দিন আগে গ্রাম ছেড়েছেন। কাকা ছিলেন সরকারি কেরানি। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার খরচ পেতেন দপ্তর থেকে। প্রতি বছর নিতেন না, জমিয়ে জমিয়ে 4 বছর পর একবার ভালো করে ঘুরে আসতেন। তা সেইবার ছিল বেড়াতে যাওয়ার বছর। কাকা বললেন, তুইও চল। তো গেলাম সঙ্গে। 3rd ক্লাসে চড়ে দিল্লি, আগ্রা, তাজমহল, মথুরা, বৃন্দাবন, শেষে ফতেপুর সিক্রি। বুলন দরওয়াজা, সেলিম চিস্তির দরগা, দেওয়ানে আম দেখতে দেখতে কখন যে দল ছুট হয়ে গেছি খেয়াল করিনি। হঠাৎ দেখলাম সন্ধে হয়ে এসেছে। কেল্লার পেছন দিকে জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি। দূরে শেয়ালের ডাক শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি ফিরতে যাব, এমন সময় খুব কাছেই কে যেন হেসে উঠল। সে হাসি শুনে কাপড় চোপড় খারাপ হয়ে গেছিল। সেই সঙ্গে আর চোখে খেয়াল করলাম ঝোপ ভেদ করে কি একটা জন্তু বেরিয়ে এলো এবং একটু থেমে চারিদিকে দেখে আমার দিকে আসতে লাগলো। তাকিয়ে দেখলাম কুকুরের মতো অনেকটা, কিন্তু কুকুর নয়, কাঁধটা উঁচু, কোমরের দিক থেকে ঢালু হয়ে নেমে গেছে নিচে। গায়ে ডোরা কাটা দাগ, ভয়াবহ হিংস্র মুখ, 1 হাত জিভ বেরিয়ে লক লক করছে। আমি যেন পাথর হয়ে গেছি, হাত পা ঝিমঝিম করছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। হাত 10 মধ্যে এসে জন্তুটা আবার ডাকলো। অবিকল উন্মাদ খুনির হাসি শুনলে বুকের রক্ত একেবারে জল হয়ে যায়। কিন্তু ওতেই আমার ঘোর ভাঙলো। বাপরে মারে করে এত জোরে দৌড়ালাম যে জুতো জোড়া কোথায় খুলে বেরিয়ে গেছিল পরে আর খুঁজে পাইনি। মাথায় ঘাড়ে জল দিয়ে কাকা সুস্থ করে তুললেন। দলের মধ্যে কাকার শিকারী বন্ধু জলধর চৌধুরী উনি ছিলেন। উনি বললেন, ওকে বলে হায়না, খুব বেঁচে গেছো আজ। মরা খেকো জানোয়ার, কিন্তু একা মানুষ দেখলে ওরা অনেক সময় আক্রমণ করে। ঠাকুরমশাই, ঠিক সেই আওয়াজটাই সেদিন রাতে আবার শুনলাম, কিন্তু আরো অনেক ভারী গম্ভীর শব্দ, যেন সেই জন্তুটাকে 4 গুণ বড় করে দেওয়া হয়েছে। এক লহমায় ফতেপুর সিক্রির কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে ঢুকে সব দরজা জানালা ভালো করে এঁটে দিলাম। পরের দিন সকালে শুনলাম তেঁতুলতলার দিকে কাদের গরু যেন নিখোঁজ, মাটিতে রক্তের দাগ আর বাঘের মতো বড় বড় থাবার ছাপ পাওয়া গেছে।
আমার বাড়িতেও সেদিন থেকে মেনির ছানাটা নিখোঁজ, কিন্তু সে অন্য কথা। সুন্দর বাচ্চাটা হয়েছিল ঠাকুরমশাই, পাটকিলে রঙের, তার উপর কান দুটো সাদা। শ্রীশ ঘোষের কথকতার গুণ আছে, ঘটনাগুলো যেন চোখের সামনে দেখতে পেলাম। বললাম, গ্রামটা আজ একটু ঘুরে দেখব, প্রতিকার একটা না একটা নিশ্চয়ই হবে। এতদিন সহ্য করেছেন, আর কয়েকটা দিন সময় দিন। যে যেমন আছেন থাকুন, শুধু সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকবেন না। আরেকটা কথা, পাগলা ঠাকুরকে কোথায় পাবো? সেই যিনি ভূষণকে আমার কথা বলেছিলেন। ও, উনি তো আসেন আর যান, থাকেন কোথায় তা তো জানি না, তবে আপনি যখন এসেছেন নিশ্চয়ই দেখা দেবেন শিগগিরই। যে পরিমাণ খাওয়া দাওয়া হয়েছিল, দুপুরে খাওয়ার আর প্রশ্ন ওঠে না। কালী সাধনকে সে কথা জানিয়ে দিলাম। বুঝদার লোক মৃদু আপত্তি করে কথাটা মেনে নিলেন। একটু ঘুমিয়ে নেওয়া দরকার। তার আগে দেখি ছোট্ট মেয়ে মহামায়া উঠোন ছেড়ে দালানে উঠে এসে নিজের মনে খেলা করে চলেছে। কি করছো? ও খুকি। উমা, তোকে দেখানো নাকি? রান্না করছি, দেখতে পাচ্ছ না? তার কথা বলার ভঙ্গিতে বড় আমোদ পেলাম। ও হ্যাঁ, তাই তো, আমারই ভুল। দিব্যি ছোট ছোট হাঁড়িকুড়ি দেখা যাচ্ছে তো। তা কি রান্না হচ্ছে আজ? লুচি, পটল ভাজা, কুমড়োর তরকারি আর ক্ষীর। বসে ওখানে ভালো ছেলে হয়ে, তাহলে খেতে পারবে। ইচ্ছে হলো ওকে কোলে তুলে আদর করি, কিন্তু আমি নতুন লোক, হয়তো কেঁদে উঠবে ভেবে লোভ সম্বরণ করলাম। একটু আগে কি খেলছিলে দিদিভাই? তখন তো হাতাখুন্তি ছিল না। ও, তখন তো যুদ্ধ চলছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ। নাম শুনেছে? না তো, খুব বড় যুদ্ধ বুঝি? ওহ, সে কি যুদ্ধ! আমার মা গল্পটা জানে, দুপুরবেলা শেষ সময় বলে। তা ওই ঘাস পাকিয়ে পাকিয়ে কি বানিয়েছিলে? ওগুলোর কোনো মানে আছে বুঝি? আচ্ছা বই কি, সে তবে জানবে না। ওকে বলে সেই কি জানো, কি মনে পড়েছে? ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র? এতক্ষণে খুকি একটু শ্রদ্ধার চোখে আমার দিকে তাকালো। ও, তোমার মাও বলেছে বুঝি? হ্যাঁ, তা সেরকমই ধরতে পারো। ব্রহ্মাস্ত্র ওরকম দেখতে হয় নাকি? ঘাস দিয়ে গিঁট পাকানো? মনে করলেই হয়। ঘরে গিয়ে বিছানায় পিঠ ঠেকাতেই এক রাশ ঘুম চোখে নেমে এলো। তলিয়ে যেতে যেতে ভাবলাম, মহাভারতে বলা হয়েছে ব্রহ্মাস্ত্রের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। যোগ বলে যে কোনো বস্তু, এমনকি একটি তৃণখণ্ড ব্রহ্মাস্ত্রের বাহক হতে পারে। খুকি সে কথা কি জানে? ঘুম থেকে উঠে দেখলাম বেলা গড়িয়ে গেছে, বাড়িটা নিস্তব্ধ। বোধহয় সকলে ভাত ঘুম দিচ্ছে। সকালের নির্মল আকাশ ঢেকে দিয়ে কখন যে কালো কালো মেঘ মাথার ওপর জমা হয়েছে জানতে পারিনি। ছিপছিপ করে বৃষ্টি শুরু হয়েছে। দূর আকাশের থেকে মাঝে মাঝে ভেসে আসছে বজ্রের গম্ভীর শব্দ। দালানের এক কোণে ঠেস দিয়ে দাঁড় করানো ছাতাটা তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট চিনি না, কোনো লোকও নেই যে জিজ্ঞেস করব, কিন্তু তেঁতুল তলা কোন দিকে হতে পারে একটা আন্দাজ করে নিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা হেঁটে দুবার রাস্তা ভুল করে সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, তখন মেঘের ভিড়ে আঁধার আরো ঘনিয়ে উঠেছে। এবার মনে হচ্ছে ঠিক জায়গায় এসেছি। এদিকটা গ্রামের দক্ষিণ প্রান্ত, বসতি প্রায় নেই। প্রাচীন তেঁতুল গাছটা শাখা প্রশাখা মেলে আকাশ আড়াল করে দাঁড়িয়ে। তার পেছন দিক থেকে ঝোপঝাড় বাড়তে বাড়তে ক্রমশ ঘন জঙ্গলে পরিণত হয়েছে।
আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে নষ্টের গোড়াটাকে ওখানেই পাব। মধুসুন্দরীর স্তব উচ্চারণ করে গাত্র বন্ধন করে নিলাম। তারপরে বললাম, হে ভুজঙ্গা মার্গং ত্যাজত সম্ভোর জটাজালং গচ্ছত। হে ভুজঙ্গা মার্গং ত্যাজত সম্ভোর জটাজালং গচ্ছত। সাপের দল যেন আমার আলোকিত পথ ছেড়ে সরে যায়। শিবের জটায় গিয়ে তারা যেন আশ্রয় নেয়। ছাতাটা ডালপালায় বারবার আটকে যাবে, সেটাকে বন্ধ করে লাঠির মতো করে হাতে নিলাম। ভিজলে ভিজতে হবে, ও নিয়ে ভাবলে চলবে না। লতা পাতা ঠেলে ঢুকে পড়লাম বাছুর পোতার জঙ্গলে। যেদিকে তাকাই সমান দুর্ভেদ্য মনে হলো। কোন দিকে যাব? জীবনে যতবার অশুভ শক্তির সঙ্গে মোলাকাত হয়েছে ততবার একটা লক্ষণ দেখেছি, প্রাণের স্বাভাবিক ছন্দ সেখানে থেমে যায়। মানুষ যা বুদ্ধি দিয়ে বুঝতে পারে না, পশু পাখি গাছপালা তা অনুভব করতে পারে। আমরা যেমন পচা দুর্গন্ধ এড়িয়ে চলি, ওরা তেমন অমঙ্গলজনক শক্তির কাছ থেকে সরে গিয়ে একটা নিস্তব্ধতার ঘেরা টোপ তৈরি করে। একটু স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পরে টের পেলাম নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। অথচ নিশুতি বনের মধ্যেও যে তুমুল জীবনের স্রোত প্রতি মুহূর্তে বয়ে চলে, তার স্বাভাবিক শব্দে আমার হৃদস্পন্দন চাপা পড়ে যাওয়ার কথা। কিছু বিশেষ প্রক্রিয়া করে শ্বাস প্রশ্বাস ও রক্ত চলাচলের বেগ ক্রমশ কমিয়ে আনলাম। বাছুর পোতার নিস্তব্ধতা নিজের মধ্যে ধারণ করতে চাইলাম, যাতে মাটির সঙ্গে মাটির মতো, পাতার সঙ্গে পাতার মতো মিশে যেতে পারি। হয়তো 5 মিনিট কেটেছে। এবার টের পেলাম একটা গভীর গুঞ্জন মানুষের শ্রবণ ক্ষমতার নিম্ন সীমায় এক টানা বেজে চলেছে। মোটামুটি একটা দিক আন্দাজ করে নিয়ে এগোলাম সেদিকে। পায়ের তলায় কিছু একটা পড়ল। টুসটুসে পাকা ফল যেমন একটু চাপ দিলেই রসকস ছড়িয়ে ফেটে যায়, তেমনই একটা শব্দ হলো। নিচু হয়ে দেখলাম একটি বেড়াল ছানা, পাটকিলে রং, কান দুটো সাদা। কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। এত দূরে এসে মরতে হলো শ্রীশ ঘোষের মেনির ছানাকে। আধো অন্ধকারের মধ্যে ভাঙা শিব মন্দিরের ততোধিক ঘোর অন্ধকার অবয়ব ফুটে উঠল। কতদিনের পুরনো এই দেবালয় গ্রামের কেউ জানে না। যশোর ছিল রাজা প্রতাপাদিত্যের রাজ্য, তার আগে বর্মন রাজারা, তার আগে পাল বংশ ও গৌড় রাজ্য, তারও আগে প্রাচীন সমতট। এইভাবে ক্রমশ ইতিহাস পেরিয়ে কিংবদন্তির যুগের কুয়াশায় বিলীন হয়ে গেছে। মন্দিরটাকে ঘিরে অনেক মশা বা মাছি উঠছে। না, মশা মাছি নয় তো, কয়লার বস্তা খালি করার পরে দেয়ালে আছাড় মারলে যেমন সূক্ষ্ম কালো কালো গুঁড়ো বাতাসে ছড়িয়ে পড়ে, অনেকটা সেরকম বিন্দু বিন্দু অন্ধকারের একটা কম্পমান গোলক। দেখলে মনে হয়
কি সব যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে ধুলো হয়ে উড়ে চলে যাচ্ছে। উপরে তাকালাম, একটা লম্বা পেঁপে গাছের উপরটা মুড়িয়ে দেওয়া হয়েছে, ন্যাড়া কাণ্ডটা শুধু খাড়া হয়ে আছে। তার ডগায় গেঁথে বসানো আছে একটা গোল মতো কি জিনিস, ওই ফুটবলের আকারের, বোধহয় মাটি থেকে 12 কি 15 হাত উচ্চতায়। সেখান থেকেই শব্দটা আসছে। জিনিসটার উপর বসে আছে একটা দাঁড় কাক। বৃষ্টির মধ্যে এই সন্ধেবেলা খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। স্থির হয়ে গেলাম। কাকটা বলল, না, ও তো খেতে ব্যস্ত। এক দৃষ্টে তাকিয়ে আছি গোল জিনিসটার দিকে। কম আলোতে চোখ ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছে। ঝাঁকড়া চুল, দুটো কান মাকড়ি লাগানো, নাক, দুটো চোখ, না, একটা চোখ, অন্যটা দাঁড় কাকের ঠোকরে ফাটা ডিমের কুসুমের মতো গলে গিয়ে থুতনি বেয়ে ঝুলছে। আমি তারানাথ চক্রবর্তী। তুমি কি হরেরাম বাউরি? কুৎসিত আওয়াজ করে কাটা মাথাটা হাসল। হরে কৃষ্ণ। তুই হরে কৃষ্ণ মানে মরে ভূত হয়ে গিয়েছে? আমি আমি হরে কৃষ্ণ মুন্ডু। ভেতরে যাও। মন্দিরের গায়ে ছোট প্রবেশ পথ দিয়ে মাথা নিচু করে ঢুকলাম। একটা বিকট পচা গন্ধ নাকে এসে ধাক্কা দিল। বাবাজি বসে আছেন পদ্মাসনে। চেহারায় কোনো বিশেষত্ব নেই, শুধু চোখ দুটো বদ্ধ উন্মাদের। কোনো কথা বলছেন না, শুধু আমার দিকে তাকিয়ে আছেন। ঠোঁটে এক চিলতে কর্কশ হাসি। সাধু সন্ত দেখলে আমি প্রণাম করি। কার মধ্যে কি গুণ রয়েছে জানি না। মানুষকে সম্মান জানাতে ক্ষতি তো কিছু নেই, কিন্তু একে দেখে প্রণাম করতে ইচ্ছে করল না। বরং শরীরের মধ্যে একটা যেন অস্বস্তি হচ্ছিল। শীতকালে উলের জামা পরলে যেমন অনেক সময় গা শিরশির করে, লোম খাড়া হয়ে যায়, সেরকম মারাত্মক শক্তিশালী সাধক টের পাচ্ছিলাম। কিন্তু পুরোটাই ঋণাত্মক শক্তি। ভয় করে, কিন্তু শ্রদ্ধা হয় না। গাত্র বন্ধন বলে বাবাজি ক্রূর ভঙ্গিতে হাসলেন। আমি যেন জোরালো চুম্বকের মুখে লোহার টুকরো, কিন্তু গালা দিয়ে মোড়া, তাই টানটা মৃদু টের পাচ্ছি শুধু। মন্ত্র শক্তির আবরণ না থাকলে বোধহয় ঘরে ঢোকা মাত্র তালগোল পাকিয়ে দ হয়ে পড়ে থাকতাম। বাবাজির পাশে হরেরাম। ধরে হরেরামের কাটা মুন্ডু, কারণ হরেরাম মরে ভূত হয়ে গিয়েছে। কষের কাছ দিয়ে কি একটা আঠালো তরল পদার্থ গড়িয়ে পড়ছে, সম্ভবত পচনজনিত দেহরস। ঠোঁট গুটিয়ে দাঁত বের করে হরেরাম বলল,
একমাত্র বন্ধন। পরাণকে কি করেছিলেন? দেখিয়েছিলাম। দৃষ্টি ফিরে পেতে চেয়েছিল, তাই দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলেন? সৃষ্টির ওপারে অন্ধকার, নিয়মের জগতের বাইরে পশুর অর্থচিৎকারে ধ্বনিত গর্জনশীল কম্পমান বিশৃঙ্খলা। জীবন নেই, মৃত্যু নেই, কোনো কিছুর কোনো অর্থ নেই, আছে শুধু মাংসপিণ্ড। এই উপলব্ধি। ঈশ্বর নেই? তোদের ক্ষুদ্র চেতনায় আছে। চেতনার দেওয়াল ভেঙে দিলে আছে শুধু অনন্তকাল রাত্রি, যার মধ্যে মাংসপিণ্ড, মাংসপিণ্ডর পেছনে ছুটছে আত্মসাৎ বা ধর্ষণ করার তাগিদে। সেই বোধ সহ্য করতে না পারলে কি হয় দেখবি। এই দেখ, বাবাজির হাতে একটা নেংটি ইঁদুর। কোত্থেকে ধরলেন ঠিক দেখতে পেলাম না। একটা আঙুল দিয়ে তার মাথাটা একটু ছুঁয়ে দিয়ে মাটিতে বসিয়ে দিলেন। ছটফট করতে করতে ইঁদুরটা হঠাৎ স্থির হয়ে গেল। বিস্ফারিত চোখে অবাক হয়ে যেন কি দেখছে। তারপর হঠাৎ আধ পাক খেয়ে হিংস্র ভঙ্গিতে নিজের লেজটা কামড়ে ধরল। না, শুধু কামড়ে ধরল না, সেটা খেতে শুরু করলো। কি যেন একটা অনিবার্য আকুলতা নিয়ে নিজের লেজটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। রক্ত ঝরছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই। নিজেকে খেতে তাকে হবেই। লেজ শেষ করে পেছনের একটা পা চিবোতে শুরু করলো। যন্ত্রণায় বেঁকে বেঁকে উঠছে, তবুও খেয়ে চলেছে। পেছনের দুটো পাই যখন খাওয়া হয়ে গেছে, তখন অতি কষ্টে বেঁকে চুড়ে তলপেটের দিক থেকে খেতে খেতে কিছুক্ষণের মধ্যে একটা বিকৃত রক্তাক্ত মাংসের দলায় পরিণত হয়ে ধীরে ধীরে স্থির হয়ে গেল। তখনও তার মৃত চোখ দুটো কোনো এক বিভীষিকার দিকে তাকিয়ে বিস্ফারিত হয়ে আছে। তুইও দেখ, হায় হায়, দেখিয়ে দি। বাবাজি হাত বাড়ালেন আমার দিকে। ছিটকে পেছন দিকে সরে এলাম। বমি করার মতো শব্দ করে বাবাজি অট্টহাস্য করলেন। হরে রামের মাথা বলছে, ভয়ের কি আছে? মৃত্যু নেই বললাম না? মাংসের তো জীবনই নেই, তার আবার মরণ কিসের? স্মৃতি ছাঁচে, স্বপ্নের ছাঁচে ফেললেই নতুন। এই গ্রামে যেমন করছি, টাটকা স্বপ্ন, বাসি স্বপ্ন, মাটির অনেক গভীরে পোঁতা হাজার হাজার বছরের পুরনো মরার মাথার স্বপ্ন। মাটি সব খায়, মাটি আবার উগরে দেয়। যেমন এই দেখ। বাবাজি হাঁ করলেন। একটা আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, তারপরে আর একটা আঙুল, তারপরে বাকিগুলো, তারপরে কবজি অবধি, তারপর ধীরে ধীরে পুরো হাতটা কনুই অবধি। বেলুন ফোলালে যেমন হয়
তেমন ভাবে বাবাজির নিচে চোয়ালটা নামতে নামতে নাভি অবধি নেমে এসেছে। নেড়ে চেড়ে পেটের মধ্যে কি যেন হাতড়ে হাতড়ে দেখছেন। তারপরে কিছু একটা ধরে পেট থেকে টেনে বের করে আনতে লাগলেন। কনুইটা প্রথমে বেরিয়ে এলো, পুরো হাতটা ধীরে ধীরে বেরোতে বেরোতে ক্রমে কবজি অবধি বেরিয়ে এলো। এবার আঙুলগুলো বেরোচ্ছে। আঙুলের ডগায় একটা সরু লম্বা রোমশ কিছু ধরা, পাটকিলে রঙের। সেটা টেনে বের করে আনছেন। জিনিসটা একটা লেজ, লেজের পরে পা, তারপরে পাটকিলে রঙের শরীর, মাথা, কান, আর সেই কান দুটো সাদা। শ্রীশ ঘোষের মেনির ছানাকে উগরে বাবাজি মাটিতে বসিয়ে দিলেন। এক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে থেকে সেটা হঠাৎ দৌড়ে বাইরে বেরিয়ে গেল। তার গায়ে তখনও জারক রস চকচক করছে। মহাভারত পড়েছিস? সবাই ভাবে ব্যাসদেব পরম আস্তিক। বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন বার্তাকে। যুধিষ্ঠির বলেছিলেন মাসর্তুদর্ভি পরিক্ষট্টনেন সূর্যাগ্নিনা রাত্রিদিবেন্ধনেন अस्मिन् महामोहमये कटाहे भूतानि काल पचतीति वार्ता। मास ও ঋতুর হাতা বেড়ি দিয়ে দিবারাত্রির জ্বালানি ব্যবহার করে সূর্যের আঁচে ইহজগৎরূপী মহামোহময় করাইয়ে ফেলে মহাকাল তার সমস্ত জীবকুলকে রান্না করছেন। এই বার্তা, এই হলো একমাত্র সত্য, এর বাইরে কিচ্ছু নেই। আমি মহাকালের সেই ব্যঞ্জনে একটু ফোড়ন দিচ্ছি মাত্র। এখনো কিছুই দেখিসনি, সবে তো ৭৬ মন্বন্তরে একটা স্বপ্ন বের করেছি। আর ৪০,০০০ বছর আগে মরে যাওয়া এক যাযাবর শিকারের খুলি খেটে একটা অতিকায় আয়না পেলাম, সেটাকে আমি ঘুরেছি। এরপর আরো নিচে যাব। স্বপ্ন কি শুধু মানুষই দেখে? জন্তুদের স্বপ্ন মাটিতে মিশে নেই? উদ্ভিদের স্মৃতি মিশে নেই? একে একে সব ওগরাবো। এই পৃথিবীটা কত প্রাচীন তোদের কোনো ধারণা আছে? এমন সব পাহাড়ের মতো দানবিক জানোয়ার তুলে আনবো যাদের নিঃশ্বাসের মাংসের গন্ধে তোরা মূর্ছা যাবি। তোকে পাঠিয়েছে আমাকে থামাতে। যা, বাড়ি যা। বমির মতো শব্দে বাবাজি মন্দির কাঁপিয়ে হেসে উঠলেন। কাউকে কিছু বললাম না। কি বা বলবো, কেই বা বুঝবে? বেচারীরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমাকে পরিত্রাতা ভেবেছে, কিন্তু আমি তো ওদের মতোই আর একটা মাংস পিণ্ড মাত্র। হয় কাউকে খাবো, নয় আমাকে কেউ খাবে। গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাব, দলা পাকিয়ে পাকিয়ে ফিরে আসব। এভাবেই
কড়াইয়ের মধ্যে অনন্তকাল ভাজা ভাজা হতে থাকব। এর থেকে কে কাকে বাঁচায়? সারা রাত ঘুমোতে পারলাম না। ভোরের দিকে ক্লান্তিতে হতাশায় একটু চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙল গানের সুরে। একটু কেমন যেন অদ্ভুত সুরটা। সঙ্গীতে আমার বুৎপত্তি নেই, কিন্তু এরকম সুর শাস্ত্রে গ্রাহ্য বলে মনে হলো না। কণ্ঠস্বর যেন একটু চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় কবে শুনেছি কিছুতেই মনে করতে পারলাম না। আবছা মনে হলো এই স্বরের সঙ্গে আমার কোনো ভালো স্মৃতির অনুষঙ্গ আছে। বেরিয়ে দেখলাম উঠোনে উবু হয়ে আমার দিকে পিঠ করে বসে কেউ একজন গান করছে। ছোট্ট খুকি মহামায়া পেছন থেকে তার গলা জড়িয়ে ধরে পিঠের ওপরে ঝুলে দোল খাচ্ছে। লোকটিও সেটা সানন্দে মেনে নিয়ে আগু পিছু দুলছে। নিশ্চয়ই পাগলা ঠাকুর, সেই যে যিনি গান করেন। এবার সে রহস্যটা ভেদ হবে। গান থামিয়ে পেছনে না ঘুরেই পাগলা ঠাকুর বললেন, এসো তারানাথ, তোমার জন্যই বসে আছি। চমকে উঠলাম। তাড়াতাড়ি সামনে গিয়ে প্রণাম করে বললাম, আপনি? হুবহু সেই চেহারা, একদিনও বয়স বাড়েনি। উস্কো খুস্কো চুল, মুখে শিশু সুলভ হাসি। আগু পিছু দুলতে দুলতেই অমর জীবন বললেন, বসো এখানে, গান করি, শোনো। মহামায়া ওর গলা ছেড়ে দিয়ে হাততালি দিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ গাও, আমার খুব ভালো লাগছে। रब सो नेह लगाओ रे मनवा, रब सो नेह लगाओ रे मनवा, दूजो नाही शरणवा, दूजो रब सो नेह लगाओ रे मनवा। গান শেষ হলে বললাম, এটা কি সুর? শুনিনি কখনো মনে হচ্ছে। শুনবে কোত্থেকে? এ তো আমার বানানো। এর নাম দিয়েছি খঞ্জ বিলাবল। কেন বলো তো? পা নেই তাই। আর এর আগেরটা ছিল অনাথ আশাবরী, বেচারির মা নেই। এছাড়াও আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। কিন্তু এসবের মানে কি? মানে আবার কি? তুমি যা মানে করবে তাই। মানে কিছু নেই। অর্থহীন গান। অর্থ অনর্থের মূল একজন বড় মানুষ বলেছিলেন। অর্থই যদি বড় হবে তাহলে গান না গেয়ে অর্থটাই গাইতাম নাকি? আগের দিন থেকে এই ধরনের কথাটা এই 3 বার শুনলাম। আপনি মস্করা করছেন, কিন্তু এদিকে যে ঘোর বিপদ। বলো শুনি। আগাগোড়া বললাম, কিন্তু ওকে খুব একটা চিন্তিত বলে মনে হলো না। মিষ্টি হেসে বললেন, ভাস্কর দত্তের ছেলের ওই অবস্থা হয়েছিল প্রয়াগের মেলায় হারিয়ে গিয়ে।
বাবাকে খুঁজে পাচ্ছে না। সে কি কান্না! তার কাছে তখন কোনো কিছুর কোনো মানে নেই। শর্করামণ্ড দিচ্ছি, খাবে না। জবের লাড়ু দিচ্ছি, খাবে না। ওর কাছে তখন জগৎ অন্ধকার হয়ে গেছে। শেষে খুঁজে খুঁজে তার বাবাকে বের করে কোলে তুলে দিলাম, তবে হাঁপ ছেড়ে বাঁচল। একটু পরে দেখি বাবার কাঁধে মাথা দিয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই লোকটারও সেই অবস্থা। জগৎ সঙ্গমের মেলায় বাবাকে হারিয়ে ফেলে এখন ভাবছে সবই অর্থহীন। ভাস্কর দত্ত? না না, ভাস্কর দত্ত, শ্রেষ্ঠী ভাস্কর দত্ত। কবেকার কথা বলছেন বলুন তো? ও তাই তো, তুমি তো জানবে না। সে হলো গিয়ে মানে তোমার জন্মের কিছু আগের ব্যাপার। তাহলে আমি এখন কি করব? একটু ভূত ভৈরব শোনো বরং। ওর গা নেই। দত্তেরি, এ গায়ের কি ব্যবস্থা হবে? আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনি বলে দিন। ও মা, এখনো বুঝতে পারোনি? তুমি তো হে দেখছি একেবারে তৃতীয় সুর ষষ্ঠ সুর। কেন, কাল মহামায়া দিদি তোমাকে বলে দেয়নি? আচ্ছা রোশো, আমি দেখিয়ে দিচ্ছি। বলে আমার কপালে ঠিক মাঝখানে আলতো করে ছুঁয়ে দিলেন। এক মুহূর্তে কোথায় পড়ে রইল সুবুদ্ধিপুর গ্রাম, কোথায় যশোর জেলা, হিমাচল থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত শস্য শ্যামলা বাংলা, এ পৃথিবীর নীল গোলক, হঠাৎ সব উধাও হয়ে গেল। এই অবধি বলে তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে একটা পাসিং শো ধরিয়ে বলল, কাব্যে আমার কোনো প্রতিভা নেই, থাকলেও সে অভিজ্ঞতা হয়তো ভাষায় প্রকাশ করতে পারতাম না। কোথায় যেন পড়েছিলাম দুটো লাইন, পরমাণু নিভে যায় ভাঙিয়া জ্বরের কারা, কে তুমি ডাকিছ মোরে করিয়া পাগল পারা। ধারালো মস্তিষ্কের খুব অহংকার মানুষের। আমারও ছিল না তা নয়, কিন্তু মগজ তো জড় পদার্থ দিয়ে তৈরি, ওর দৌড় জড় জগতেই শেষ। সেখানে দাঁড়িয়ে বাইরে তাকালে মনে হয় সব যেন অন্ধকার, কিন্তু তারও ওপারে রয়েছেন এক আদিত্য বর্ণ পুরুষ। তিনি যুক্তি বুদ্ধির বাইরে, তাকে অনুভব করতে পারেন শুধু উচ্চ মার্গের সাধকরা। অমর জীবন ছুঁয়ে না দিলে আমার সাধ্য ছিল না। বলার চেষ্টা করলে প্রলাপের মতো শোনাবে। মনে করো একটা লোক জন্মাবধি বোবা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন জন্মান্ধ লোককে বোঝানোর লাল রং কাকে বলে। সেই রকম অবস্থা হবে অনেকটা। যা বুঝেছি তার দু একটা কথা তবু বলছি। সূর্যের দিকে সরাসরি তাকাতে পারবে না, তাই ঘষা কাঁচের ভেতর দিয়ে সূর্যগ্রহণ দেখার মতো করে বুঝে নাও। এই মহাবিশ্বে জ্বলন্ত গ্রহ নক্ষত্র নীহারিকার ফাঁকে ফাঁকে বড় বড় ঘোর কালো গহ্বর আছে। অজগর হরিণকে সম্মোহিত করে মুখের মধ্যে টেনে নেয়। জানো তো, এই গর্তগুলো যেন অজগর, আর গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ হলো তাদের শিকার। সেই ভয়ঙ্কর টান এড়াতে না পেরে ঘুরতে ঘুরতে এরা গিয়ে গহ্বরের মধ্যে ঢুকে রসাতলে চলে যায়, কিন্তু ধ্বংস হয় না, কারণ ধ্বংস বলে কিচ্ছু নেই। কালো গহ্বরের উল্টো পিঠটা সাদা, সেখান দিয়ে ক্রমাগত বস্তু উদ্গীরণ হচ্ছে, কিন্তু সে আর এক ব্রহ্মাণ্ডে। এইভাবেই চলতে থাকে। তোমরা বিজ্ঞান পড়া ছোকরা,
ভাববে বুড়োর বুঝি আজকাল শুধু সিগারেটের ধোঁয়ায় নেশা হয় না। কিন্তু এ আমার নিজের চোখে দেখা। যা দেখেছি তাই বলছি, এর বেশি আমার হাতে নেই। হয়তো ভবিষ্যতের বিজ্ঞানের বইয়ে এসব কথা লিখবে। আর বুঝলাম আমরা যাকে বস্তু বলি তার বাইরে আরো বহু গুণ বেশি বস্তু আছে যা আমরা দেখতে পাই না, ছুঁতেও পারি না, আছে বলেই জানি না। আলোর সঙ্গে তার কোনো কারবার নেই, তাই সে হলো অন্ধকার বস্তু। তোমাদের বিজ্ঞান এর হদিশ জানে না। আমরা যেমন নাম দিই এই বস্তু তেমন চেহারা নেয়। যেমন তুমি, আমি, টেবিল, চেয়ার, আমার উঠোনে টিউবওয়েল, উত্তর ভাদ্রপদ নিহারিকা, খঞ্জ বিলাবল, খুকির রান্নাবাটি, কিশোরীর মাথার পোকা, অথবা ও পাড়ার চৌধুরীদের ল্যাংড়া কুকুরটা। শিব মন্দিরের বাবাজির কথাগুলো অতি সূক্ষ্ম ছলনা। হুবহু সত্যের ছদ্মবেশ ধরে এসে লক্ষণের গণ্ডির বাইরে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে ডাকতে থাকা রাক্ষসী মিথ্যা। কিন্তু এই তুরীয় চেতনার মধ্যে মাথাটা ভিজে ভিজে লাগে কেন? এ কথা তো উপনিষদে লেখেনি। একটু একটু করে ঘোর কেটে যেতে দেখি গোলা ঘরে পিঠ ঠেকিয়ে বসে আছি। ছোট বউটি আমার মাথায় থেবড়ে থেবড়ে জল দিচ্ছে আর বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও যে রোদটা উঠেছে আজ সকাল থেকে, ঘুরে গেলে মাথাটা দোষ কি? পাগলা ঠাকুর কোথায় গেলেন তার সদুত্তর কেউ দিতে পারল না। বেলা 9টা নাগাদ বেরোবো। খুকিকে ডেকে বললাম, দিদি ভাই, তোমার একটা জিনিস আমাকে দেবে? আর তার বদলে কি নেবে তুমি বলো? চোখ মুখ উজ্জ্বল করে মহামায়া বলল, লেমন জুস। মেঘ নেই, ভরপুর রোদ্দুর, তবু বাছুর পোতার জঙ্গলের অন্ধকার ও দমবন্ধ অবস্থার খুব পরিবর্তন হয়নি। হরে কৃষ্ণর না, হরে কৃষ্ণর মুন্ডুর অন্য চোখটাও কাকের পেটে গেছে। নজরদারি করতে না পারলে ওকে শুলে চড়িয়ে রেখে কি লাভ বাবাজি জানেন। মন্দিরে ঢুকলাম। বোধহয় অতিরিক্ত গঞ্জিকা সেবন করে বাবাজির চোখ দুটো আজ টকটকে লাল, মেজাজ আরো রুক্ষ। হরে রামের মুন্ডুর চোখ বন্ধ। কাটা মুন্ডু কি ঘুমোতে পারে? ফের এসেছিস কি মনে করে? আপনি ঠিক বলেননি, শুধু মাংসপিণ্ড নয়। বলিস কি? তোর কি বিমুখ জ্ঞান হয়ে গেল নাকি রে? হরে রামের মুন্ডু ঘুমোয়নি। হঠাৎ চোখ মেলে তাকিয়ে বলল, যা মনে করেন। বাচারম্ভ নং বিকারো নাম ধেয়ং মৃত্তিকেত্তেব সত্যম। যে যা নাম দেয় বস্তু জগতের আকার বিকার সেই মতো ঘটে। দেবতা বললে দেবতা, মাংস বললে মাংস। রতনে রতন চেনে, কিন্তু শুয়োরের চোখ শুধু বিষ্ঠার দিকে। কি বললি তুই? তোকে আমি যেমন আমি এটার নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র। পকেট থেকে খুকির ঘাসের গিঁটটা বের করে ছুঁড়ে মারলাম। বাবাজি দুই চোখের ঠিক মাঝখানে গিয়ে লাগলো। এক ঝটকায় বাবাজির ঘাড়টা পেছন দিকে হেলে গেল, চোখের তারা গেল উল্টে। সময়
সমস্ত শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে স্থির হয়ে এলো। শিবনেত্র অবস্থায় বাবাজি স্তম্ভিত হয়ে রইলেন। একটু পরে দেখলাম মুখের ক্রূর ভাবটা অল্প অল্প করে শিথিল হয়ে যাচ্ছে। বাবাজির দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। ফেরার পথে অশ্বত্থ গাছতলার দোকান থেকে খুকির জন্য এক রাশ জিনিস কিনলাম। পরের দিন যখন অপার ভদ্রার ঘাট থেকে নৌকোয় উঠব বলে বেরোচ্ছি, দেখি লবেন চুষ মুখে পুরে মহামায়া উঠোনে চুকিতকিত খেলে বেড়াচ্ছে। কিশোরী অশ্বিনী, মাতু পাগলির কৃপায় কিছুটা থট রিডিং শিখেছিলাম, বুঝলে। যৌবনকালে অনেকটা শক্তি নষ্ট করে ফেলেছি নিজেরই দোষে। তবু যেটুকু আছে তা দিয়ে কয়েকটা কথা টের পাই। যেমন এখন বুঝতে পারছি কিশোরী কি ভাবছে। কিশোরী অবাক হয়ে বলল, হ্যাঁ সত্যিই বুঝতে পারছেন? বলুন দেখি। ভাবছো ঘাসের গিঁটের খোঁচা খেয়ে বাবাজির ভোল পাল্টে গেল কি করে? কে ঠিক? হ্যাঁ তা একরকম। এই হয়েছে তোমাদের নিয়ে মুশকিল। সব কিছু বলে দিতে হবে, নইলে তোমরা জিজ্ঞেস করতেই থাকবে। দেশে বোধহয় পুং স্ত্রী অনুপাত একেবারে গোল্লায় গেছে। খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, অথচ যাকে জীবন কোনো কোনো মানুষকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যায় যে তাদের ধারণা হয় জগৎটা বোধহয় আগাগোড়া জড় পদার্থ দিয়ে তৈরি, কোথাও কোনো নিয়ন্ত্রক শক্তি নেই। বিশ্বজগৎ চলেছে পাগলাটে অবিন্যস্ত অকারণ খামখেয়ালে। এই ধরনের লোকেদের মধ্যে জমা হয়ে ওঠে একটা অভিমান যে এরকম একটা অর্থহীন জীবন তাদের কাটাতে হচ্ছে এবং হবে। কার প্রতি অভিমান তা তারা ঠিক জানে না। একটা শিশুকে অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দিলে যেমন হবে, অথবা প্রয়াগের মেলায় বাবাকে হারিয়ে ফেললে যেমন হতে পারে। শিব মন্দিরের বাবাজির জীবনের ইতিহাস আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই তা ওকে এই পথে চালিত করেছিল। মহাশক্তিধর সাধক, কিন্তু বিপথগামী। তারপরে যদি সেই শিশু হঠাৎ দেখতে পায় তার বাবা আছেন, দিনের আলো আছে, আনন্দ আছে, মুক্তি আছে, আশা ভরসা আছে, মাংসপিণ্ডই সব নয়, তখন সে অভিভূত হয়ে যাবে নাকি? অনন্ত জীবনের আশ্বাস পেয়ে সে কি অবিচল থাকতে পারবে? খুকির সরল বিশ্বাসের ব্রহ্মাস্ত্র বাবাজিকে ধ্বংস করেনি। ওর অন্ধকার তন্ত্র ভেদ করে এক মুহূর্তে ওকে চিনিয়ে দিয়েছিল অন্ধকারের ওপারের সেই আদিত্যবর্ণ পুরুষকে, যিনি একমাত্র পারেন মৃত্যুর কবল থেকে জীবকুলকে উদ্ধার করতে। পিতা নহসী, তিনি আমাদের সবার পিতা। বাবাজি তাঁর সেই হারানো পিতাকে খুঁজে পেয়েছিলেন। আর কটা দিন থাকলে হয়তো দেখতে পেতাম উনি এসে ছোট্ট খুকির সঙ্গে কানামাছি খেলতে নেমেছেন। অনেক রাত হলো, বাড়ি যাও তোমরা। আরো অনেক গল্প আছে, ধৈর্য ধরো, একে একে সব শুনতে পাবে। রাস্তায় বেরিয়ে কিশোরী বলল, না, লোকটা একেবারে ভাঁওতাবাজ নয় দেখছি, কিন্তু কি করে যে মনের কথাটা বুঝলো কে জানে।
আর হ্যাঁ, ওই ওই পুং স্ত্রী ব্যাপারটা কি যে বললো। ও কিছু না, ওই ওপাড়ার চৌধুরীদের প্রতি একটা কটাক্ষ করলেন, অত চিন্তার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ও পাড়া চৌধুরীরা, কিন্তু তারা কি করে এই গল্পের মধ্যে? ঠিক এই সময় কিশোরীর ট্রাম এসে পড়ায় তাড়াতাড়ি ওকে তাতে তুলে দিয়ে উল্টো দিকে হাঁটা দিলাম।